কেমন আছো তোমরা? দেখো আজকে আমরা থার্মোডায়নামিক্স চ্যাপ্টারটা স্টার্ট করব। থার্মোডায়নামিক্স এমন একটা চ্যাপ্টার, এতটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য। এই থার্মোডায়নামিক্স আমরা এখন পড়ছি, এরপরে বিএসসি যতদিন বিএসসি পড়বে ততদিন থার্মোডায়নামিক্স পড়তে হবে, এমএসসিতেও থার্মোডায়নামিক্স পড়তে হবে। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক আইআইটি জ্যাম বলো বা পরে গেট বা নেট, সিএসআই নেট যদি পরীক্ষা দাও তাও ম্যাক্সিমাম কোশ্চেন থার্মোডায়নামিক্স থেকে আসে। এই কারণে থার্মোডায়নামিক্স চ্যাপ্টারটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। ক্লাস 11-12-এও আমরা থার্মোডায়নামিক্স পড়ানোর আগে যেরকম কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়ানোর আগেও তোমাদের বলেছিলাম, বা কেমিক্যাল কাইনেটিক্স পড়ানোর আগেও বলেছিলাম যে 11-12-এর যে বইটা সেইটা এই চ্যাপ্টারটা শুরু করার আগে পারলে একবার রিডিং পড়ে নিও বা একবার চোখ বুলিয়ে নিও যে কী কনসেপ্ট ওখানে আমরা শিখেছিলাম। আমি একদম ফান্ডামেন্টাল পার্ট থেকেই শুরু করব, যেখান থেকে শুরু করা উচিত, তাতে তোমাদের মনে হবে না যে কিছু জিনিস ভুলে গেছি বা আমি পুরোটাই মনে করে নিয়ে স্টার্ট করব। দেখো থার্মোডায়নামিক্স ওভারঅল, থার্মোডায়নামিক্সের 4টে ল রয়েছে: জিরোথ ল অফ থার্মোডায়নামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স অ্যান্ড থার্ড ল অফ থার্মোডায়নামিক্স। এখানে 5টা স্টেট ফাংশন নিয়ে আমাদের, বেসিক্যালি 4টে স্টেট ফাংশন নিয়ে আমাদের কাজ করতে হয়। এক হচ্ছে তোমরা 11-12-এর রেসপেক্টে জানো যে ইন্টারনাল এনার্জি, এনথ্যালপি, এনট্রপি অ্যান্ড ফ্রি এনার্জি। ফ্রি এনার্জির দুটো পার্ট, একটাকে গিবস ফ্রি এনার্জি বলে আর একটাকে হেলমহোল্টজ ফ্রি এনার্জি বলে। তো এখানে সবসময় এই যে থার্মোডায়নামিক্সের যে লগুলো নাম নোমেনক্লেচার করা হয়েছে, যে জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, দেখো এটা হিস্টোরিক্যালি যেভাবে এগুলো ডেভেলপ হয়েছে সেই রকম অনুযায়ী নাম নোমেনক্লেচার করা হয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখবে, আমি যখন ফার্স্ট ল পড়াবো তখন আরও ডিটেলসের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলবো। ফার্স্ট দুটো ক্লাস থাকবে ইন্ট্রোডাক্টরি পার্টে, আগে আমাদের প্রিপেয়ার করে নিতে হবে, কিছু কিছু জিনিস জেনে নিতে হবে, ম্যাথামেটিক্যাল কিছু অ্যাসপেক্ট আছে সেগুলো বুঝে নিতে হবে। দেন আমরা জিরোথ ল পড়ে ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্সে যাব। তখন আমি বলবো যে কেন এই থার্মোডায়নামিক্সের লগুলো ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, জিরোথ ল এইভাবে নোমেনক্লেচার করা হয়েছে। দেখবে যে সায়েন্সে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো বা ম্যাথামেটিক্স বলো, সমস্ত লয়ের আগেই একজন, দুজন বা তিনজন সায়েন্টিস্টের নাম থাকে। কিন্তু থার্মোডায়নামিক্স এত ভাস্ট টপিক হওয়া সত্ত্বেও এখানে লগুলোর আগে কোনো সায়েন্টিস্টের নাম নেই। তার নিশ্চয়ই কিছু কারণ আছে, সেগুলো আমাদের জানতে হবে। কিন্তু থার্মোডায়নামিক্স বেসিক্যালি নেচার থেকে পাওয়া এক্সপিরিয়েন্সের যে ফলাফল সেগুলোকে এক জায়গায় এনে আমরা থার্মোডায়নামিক্সকে তৈরি করেছি। ফলে থার্মোডায়নামিক্স সবসময় নেচারের সাথে, ন্যাচারাল ফেনোমেনার সাথে সবসময় এটা অ্যাটাচ। এটা ম্যাক্রোস্কোপিক সায়েন্স, ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে এক্সপ্লেন করে। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি কী সেটা কাইনেটিক থিওরি অফ গ্যাসের ক্ষেত্রে তোমাদের বলেছি, যে প্রপার্টিকে এক্সপ্লেন করতে গেলে হোল কালেকশন অফ মলিকুলকে কনসিডার করতে হয়, তাকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। দেখো একদম প্রথম থেকে যদি বলি যে এখানে থার্মোডায়নামিক্স পড়তে গেলে বেসিক কিছু টার্মস আমাদের জানতে হয়, লাইক সিস্টেম, সারাউন্ডিংস, কত ধরনের সিস্টেম হয়, ইউনিভার্স কী, কত ধরনের থার্মোডায়নামিক প্রসেস আছে, থার্মোডায়নামিক ইকুইলিব্রিয়াম কী, এগুলো আমাদের প্রথমে জানতে হবে। তারপর আমরা আস্তে আস্তে এগোতে থাকবো। থার্মোডায়নামিক্সের জন্য সবচেয়ে যেটা বইয়ের কথা, আমি তো স্টাডি মেটেরিয়াল তোমাদের দেবই, বাট একটা বই পারলে দেখো কে.এল. কাপুর ভলিউম 2, কে.এল. কাপুর ভলিউম 2, পুরো বইটাই থার্মোডায়নামিক্সের ওপর। পারলে এটা কিনে রেখো, এটা সারা জীবনে একটা অ্যাসেট হয়ে থাকবে। এটা খুব অনেক প্রবলেমের সলিউশন করা রয়েছে, প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, তার সলিউশন করা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ থিওরিও খুব ভালো রয়েছে। খুব ইউজার ফ্রেন্ডলি একটা বুক, তোমরা দেখতে পারো যদি পসিবল হয়, তাহলে পারলে এই বইটা কিনো থার্মোডায়নামিক্সের জন্য, এটা সারা জীবন কাজে লাগবে। চলো স্টার্ট করা যাক তাহলে। থার্মোডায়নামিক্সের বেসিক কিছু যে টার্ম আছে, লাইক সিস্টেম বলতে কী বোঝায়, সিস্টেম কত ধরনের। দেখো সিস্টেম বলতে কী বোঝায় তোমরা আগেও পড়েছো। সিস্টেম বলতে বোঝায় কি, যে থার্মোডায়নামিক্সে যখন আমরা কোনো একটা জিনিস নিয়ে, যে মুহূর্তে পার্টিকুলার কোনো একটা জিনিস নিয়ে কাজ করছি, সেই মুহূর্তে আমাদের কাছে সিস্টেম। লাইক আমি এখন বোর্ড আর পেন নিয়ে কাজ করছি, তাহলে এই বোর্ড আর পেনটাই আমার কাছে এখন সিস্টেম। তোমাদের কাছে পেন আর খাতাটাই এখন সিস্টেম। যেটা নিয়ে আমরা কাজ করছি সেটা হলো সিস্টেম, সেটা ছাড়া বাকিটা হলো সারাউন্ডিংস। আর সিস্টেম আর সারাউন্ডিংসকে এক করলে আমরা পাই ইউনিভার্স। তাহলে এখান থেকে 3টে টার্ম বেরিয়ে আসছে, যে সিস্টেম,
সিস্টেম যেটা নিয়ে আমরা কাজ করছি তাকে আমরা সিস্টেম বলছি। সিস্টেম ছাড়া আর কি আছে? সিস্টেম ছাড়া বাকি পার্টটাকে আমরা বলছি সারাউন্ডিংস। সারাউন্ডিংস অ্যান্ড সিস্টেম আর প্লাস সারাউন্ডিংস যদি আমরা করি আমরা সেটাকে বলি ইউনিভার্স। ইউনিভার্স। তোমরা যখন ল্যাবে টেস্ট টিউব নিয়ে কাজ করছো, ধরো তাহলে ল্যাবে যখন টেস্ট টিউব নিয়ে কাজ করছো তখন টেস্ট টিউবটা তোমার কাছে সিস্টেম, তার বাইরের সমস্ত পার্ট হচ্ছে সারাউন্ডিংস, আর সিস্টেম আর সারাউন্ডিংস মিলে পুরো ইউনিভার্স আমরা কনসিডার করি থার্মোডাইনামিক্স। এই সিস্টেমকে তিনটে পার্টে ভাগ করা হয়। একটাকে বলা হয় ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম অ্যান্ড আইসোলেটেড সিস্টেম। কীরকমভাবে কিসের বেসিসে এটাকে ভাগ করা হয়? ফার্স্ট হচ্ছে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম মানে কি? আচ্ছা আমি লিখে নিই। ওপেন সিস্টেম, closed system and isolated system. ওপেন সিস্টেম এগুলো তোমরা 11-12 পড়ে থাকো, আমি আবার মনে করে দিচ্ছি। ওপেন সিস্টেম মানে কি? যে সিস্টেমে মাস অ্যান্ড এনার্জি বোথ ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। সিস্টেম আর সারাউন্ডিংসের মাঝে মাস ট্রান্সফারও অ্যালাউড আর এনার্জি ট্রান্সফারও অ্যালাউড, তাকে আমরা বলি ওপেন সিস্টেম, হোয়ার মাস অ্যান্ড এনার্জি বোথ ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। এটাকে যদি আমি এই মাস আর এনার্জির রেসপেক্টেই পুরোটা এখানে আলাদা করা হয়, মাস আর এনার্জি। ওপেন সিস্টেমে কি মাস, বোথ মাস অ্যান্ড এনার্জি ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস, তাকে আমরা বলি ওপেন সিস্টেম। ধরো এক কাপ গরম চা রেখেছো একটা কাপে, একটা কাপ প্লেটের মধ্যে একটা গরম চা রয়েছে। গরম যখনই চা বা কফি তুমি রাখছো তাহলে কি হচ্ছে? তার ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে সেটা ভেপার ফর্মে তার মাসটা বেরিয়ে যাচ্ছে, তাহলে সারাউন্ডিংসে তার মাস ট্রান্সফার অ্যালাউড। আর তুমি কাপটাকে ধরলে তোমার গরম লাগবে, তার মানে সে এনার্জিও ট্রান্সফার করছে ইন দ্য ফর্ম অফ হিট, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটা একটা ওপেন সিস্টেমের এক্সাম্পল। দেন চলে আসে ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম কি বলে? মাস ট্রান্সফার ইজ নট অ্যালাউড বাট এনার্জি ট্রান্সফার ইজ অ্যালাউড। মাস ট্রান্সফার ইজ নট অ্যালাউড বাট এনার্জি ট্রান্সফার ইজ অ্যালাউড। ইন ক্লোজ সিস্টেম মাস ট্রান্সফার অ্যালাউড নয়, এনার্জি ট্রান্সফার অ্যালাউড। তাহলে মাস ট্রান্সফার যদি এনার্জি ট্রান্সফার অ্যালাউড বাট নট মাস, তাহলে সেক্ষেত্রে আমরা কী বলবো? এক্সাম্পলটা ধরো সেই চায়ের কাপ আর প্লেটটাকে, যদি প্লেটটা দিয়ে চায়ের কাপটাকে ঢেকে দাও তাহলে কী হলো? ভেপার ওঠা বন্ধ হয়ে গেল, বাইরে ভেপারটা যাচ্ছে না, তার মানে মাস আর ট্রান্সফার করছে না। কিন্তু সেই মুহূর্তে যদি আমি কাপটাকে ধরি তাহলে কাপটাকে গরম মনে হবে, তাহলে এনার্জি ট্রান্সফার হচ্ছে ইন দ্য ফর্ম অফ হিট, বাট মাস ট্রান্সফারটা আমি বন্ধ করে দিয়েছি। এই ধরনের সিস্টেমকে আমরা বলবো ক্লোজ সিস্টেম। মনে থাকবে, মাস ট্রান্সফার অ্যালাউড নয় বাট এনার্জি ট্রান্সফার ইজ অ্যালাউড। অ্যান্ড দেন isolated system. Isolated system neither mass nor energy can transfer between system and surroundings. Neither mass nor energy can transfer between system and surroundings. Like আমি ওই চাটাকেই কোনো একটা থার্মোফ্লাক্সের মধ্যে ঢেলে আমি ঢাকনা আটকে দিলাম, তাহলে কী হবে? ঢাকনা আটকে দিলাম, মাস ট্রান্সফার হওয়া বন্ধ হয়ে গেল। আমি এবার কোনো থার্মোফ্লাক্সে কোনো দিন ধরে দেখো, তাহলে বাইরে থেকে তোমার গরম বা ঠান্ডা কিছুই মনে হবে না। ফলে কী হচ্ছে? সে এনার্জিটাও আর ট্রান্সফার করতে পারছে ইন দ্য ফর্ম অফ হিট। ফলে এই ধরনের সিস্টেমকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম। বোঝা গেল? মাস আর এনার্জির বেসিসেই আমরা ট্রান্সফারের বেসিসে আমরা এই থার্মোডাইনামিক সিস্টেমকে তিনটে পার্টে ভাগ করি। একটাকে বলা হয় ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেমে মাস অ্যান্ড এনার্জি বোথ ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। মাস অ্যান্ড এনার্জি বোথ ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। In open system, for example, hot tea or coffee is an example of open system. Closed system বলতে কি বোঝায়? Only energy transfer is allowed but not mass. তাহলে সেই গরম কাপের চাটাকে যদি আমি কোনো প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিই সেটা চলে গেল ক্লোজ সিস্টেম। An isolated system neither mass nor energy can transfer between system and surroundings.
তো কোনো ওই চারটাকে যদি থার্মোফ্লাক্সে রাখি আমরা, তাহলে সেটা একটা এক্সাম্পল হয়ে গেল আইসোলেটেড সিস্টেমে। খেয়াল থাকবে। এবার আমরা যাই দেখো সারাউন্ডিংসে। আচ্ছা, সিস্টেম আর সারাউন্ডিংসকে যে যে মানে যে পোর্শনটা আলাদা করে তাকে আমরা বলি বাউন্ডারি। তাকে আমরা বলি বাউন্ডারি। সিস্টেমকে সারাউন্ডিংস থেকে যে এরিয়ার আমাদেরকে আলাদা করে, ডিফারেন্সিয়েট করতে হেল্প করে, সেটাকে আমরা বলি বাউন্ডারি। বাউন্ডারি দু ধরনের হয়, একটাকে বলা হয় ডায়াথার্মাল বাউন্ডারি আর একটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। ডায়াথার্মাল, অ্যাডিয়াবেটিক, ডায়াথার্মাল অ্যান্ড অ্যাডিয়াবেটিক। ডায়াথার্মাল বাউন্ডারি কি? ডায়াথার্মাল বাউন্ডারি যেখানে হিট ট্রান্সফার অ্যালাউ করে যে বাউন্ডারি, তাকে আমরা বলি ডায়াথার্মাল বাউন্ডারি। আর হিট ট্রান্সফার অ্যালাউ করে না যে বাউন্ডারি, তাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। হিট ট্রান্সফার allowed. অ্যাডিয়াবেটিক বাউন্ডারি কী হয়? হিট ট্রান্সফার অ্যালাউ করে না। যে ধরনের বাউন্ডারি হিট ট্রান্সফার অ্যালাউ করে না তাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক বাউন্ডারি, আর যে ধরনের বাউন্ডারি হিট ট্রান্সফার অ্যালাউ করে তাকে আমরা বলি ডায়াথার্মাল বাউন্ডারি। তাহলে যে রিজিয়ান সিস্টেম আর সারাউন্ডিংসকে আলাদা করে তাকে আমরা বলি বাউন্ডারি। বাউন্ডারি দু ধরনের হয়, ডায়াথার্মাল বাউন্ডারি অ্যান্ড অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। ডায়াথার্মাল বাউন্ডারি হিট ট্রান্সফার অ্যালাউ করে, অ্যাডিয়াবেটিক বাউন্ডারি হিট ট্রান্সফার অ্যালাউ করে না। তাহলে সিস্টেম বুঝলাম, সিস্টেম ক্লাসিফিকেশন বুঝলাম সিস্টেমের। সিস্টেম আর সারাউন্ডিংসের মাঝে কে আছে? বাউন্ডারি। বাউন্ডারি দু ধরনের হয় সেটাও আমরা জানলাম। সিস্টেম প্লাস সারাউন্ডিংস ইকুয়ালস টু ইউনিভার্স, এটাও আমরা জানলাম। এবার চলে আসি থার্মোডায়নামিক প্রসেস। কত ধরনের থার্মোডায়নামিক প্রসেস আমরা দেখতে পাই? থার্মোডায়নামিক কত ধরনের প্রসেস আছে দেখো। থার্মোডায়নামিক প্রসেস, এই থার্মোডায়নামিক প্রসেসগুলোর নাম তোমরা আগেই শুনেছো, লাইক আইসোথার্মাল প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, সাইক্লিক প্রসেস, রিভার্সেবল প্রসেস, ইরিভার্সেবল প্রসেস, এগুলো সবই থার্মোডায়নামিক প্রসেসের এক্সাম্পল। কী কী প্রসেস নিয়ে আমাদের কাজ করতে হবে দেখো। এক হচ্ছে আইসোথার্মাল প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, রিভার্সেবল প্রসেস, irreversible process, and 7 cyclic process. সাইক্লিক প্রসেস। এই 7 ধরনের থার্মোডায়নামিক প্রসেস নিয়ে আমাদের কাজ করতে হবে। তার মধ্যে পড়তেই যে প্রসেসগুলো আমাদের কাছে ক্লিয়ার। আইসোথার্মাল প্রসেস মানে কি? টেম্পারেচার যেখানে ফিক্সড, যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে সেটাকে আমরা বলি আইসোথার্মাল প্রসেস। টেম্পারেচার কনস্ট্যান্ট। তোমরা জানো আইসোবারিক প্রসেস মানে কি? আইসোবারিক প্রসেস মানে যেখানে প্রেশার কনস্ট্যান্ট। আইসোকোরিক প্রসেস মানে কি? যেখানে ভলিউম কনস্ট্যান্ট। অ্যাডিয়াবেটিক প্রসেস কি? অ্যাডিয়াবেটিক প্রসেস কি? যেখানে হিট ট্রান্সফার অ্যালাউড করা হয় না, হিটকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, হিট ট্রান্সফার অ্যালাউড নয় যে প্রসেসে, তাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক প্রসেস। রিভার্সেবল প্রসেস, এগুলো ডিটেলসে আমরা পড়বো। রিভার্সেবল প্রসেস আমরা জানি। ইরিভার্সেবল প্রসেস মানে ইউনিডাইরেকশনাল প্রসেস। সাইক্লিক প্রসেস মানে কি? যে পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে সেই পয়েন্টেই যদি ফেরত আসে তাকে আমরা বলি সাইক্লিক প্রসেস। ওকে,
আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক, এই তিনটে ভেরি কমন প্রসেস। এরা আমরা কাজ করতে করতে যখনই এগোবো, থার্মোডাইনামিক্স এগোবে, এরা অটোমেটিক আসবে। এদেরকে নিয়ে ডিটেলসে পড়ার আমাদের কিছু নেই। কোথাও যদি ভলিউম কনস্ট্যান্ট হয় আমরা বলবো সেটা আইসোকোরিকের প্রসেসের মধ্যে পড়ছে, কোথাও প্রেশার কনস্ট্যান্ট হলে আইসোবারিক প্রসেসের মধ্যে পড়ছে, কোথাও টেম্পারেচার কনস্ট্যান্ট হলে আইসোথার্মাল প্রসেসের মধ্যে পড়ছে। কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেস খুব ইম্পর্ট্যান্ট একটা প্রসেস থার্মোডাইনামিক্সে। এর জন্য একটা ডেডিকেটেড ক্লাসই আমি রাখবো, পুরো ক্লাসটা 2 ঘন্টা ধরে আমি অ্যাডিয়াবেটিক প্রসেসের ওপর পড়াবো। রিভার্সেবল প্রসেস, ইরিভার্সেবল প্রসেস, এটা নিয়েও আমি ডিসকাস করব। আর সাইক্লিক প্রসেসও আমাদের পড়তে হবে। পথ চলতে চলতে যেরম আসবে সেরমভাবে আমাদের পড়ে যেতে হবে এই প্রসেসগুলো। একটা প্রাইমারি আইডিয়া আজকে ক্লাসে আমি তোমাদের দিচ্ছি এগুলো নিয়ে। ওকে, তাহলে থার্মোডাইনামিক প্রসেস সম্বন্ধে আইডিয়া পেলাম। এবার যে পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় এরপরে, সেটা হলো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম পরের পেজে লিখছি। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। দেখো, প্রথমে বুঝতে হবে খুব ইম্পর্ট্যান্ট টার্ম এই ক্ষেত্রে, ওভারঅল কনসেপচুয়াল পার্টে এটা আমি তোমাদের বলছি যে আমরা যে থার্মোডাইনামিক্স পড়বো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, সেটা ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স। অর্থাৎ যে সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম অফ স্টেটে রয়েছে, সেই সিস্টেম সম্বন্ধে আমরা পড়াশোনা করব আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যা সিলেবাস আমাদের রয়েছে। কিন্তু কোনো সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে না থাকে, তাহলে সেখানে আমরা যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়ব, ফার্স্ট ল, সেকেন্ড ল, 0th ল, 3rd ল, এগুলো সবই ইকুইলিব্রিয়াম সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি না হয় তখন কিন্তু থার্মোডাইনামিক্সের প্রিন্সিপাল চেঞ্জ হয়। সেটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে নেই, মাস্টার ডিগ্রি যখন করবে তখন আমাদের পড়তে হয়। তো বেসিক্যালি আমাদের যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়? বলা হয় যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে বোঝায় যে থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে 3টে ইকুইলিব্রিয়াম একসাথে রয়েছে, তাকে আমরা বলি সেই সিস্টেমটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম অফ স্টেটে রয়েছে। কি 3টে ইকুইলিব্রিয়াম? ফার্স্ট হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড থার্মাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আর থার্মাল ইকুইলিব্রিয়াম, এই 3টে ইকুইলিব্রিয়াম যদি একসাথে থাকে তাহলে একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম অফ স্টেটে রয়েছে, এবং সেইখানে থার্মোডাইনামিক্সের সমস্ত প্রিন্সিপালগুলো অ্যাপ্লিকেবল হবে। আমি আবার রিপিট করছি, যে থার্মোডাইনামিক সিস্টেমে থার্মাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম 3টে একসাথে রয়েছে, সেই থার্মোডাইনামিক সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম অফ স্টেটে রয়েছে, এবং সেখানে থার্মোডাইনামিক্সের সমস্ত প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল হবে। এবার তোমাদের প্রশ্ন আসবে, স্যার থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি? আমি আস্তে আস্তে আসছি। তাহলে আমি কি বললাম, যে এখান থেকে যে সিস্টেমে থার্মাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম একসাথে আছে, সেই সিস্টেমকে আমরা বলবো সেই সিস্টেমটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম অফ স্টেটে আছে। এখন থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়? দেখো, বই পড়তে গেলে বড়সড় অনেক কিছু লেখা থাকে। একদম এক কথায় তোমাদের বলে রাখছি, থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে বোঝায় যে সিস্টেমে প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচারের ভ্যালু ফিক্সড, টেম্পারেচার অ্যাট অল পার্ট অফ দ্য সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট, সেই ধরনের সিস্টেমকে আমরা বলি, সেই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা বলি থার্মাল ইকুইলিব্রিয়াম স্টেটে রয়েছে। কি বললাম, যে এক্ষেত্রে একটাই কথা আমরা লিখে রাখতে পারি, টেম্পারেচার রিমেন্স ফিক্সড অ্যাট অল পার্ট অফ দ্য সিস্টেম, টেম্পারেচার
remains fixed at all part of the system. All part of the system. প্রত্যেকটা পয়েন্টে যদি টেম্পারেচার ভ্যালু একটা সিস্টেমে প্রত্যেকটা পয়েন্টে যদি টেম্পারেচার ভ্যালু সেম থাকে তাহলে সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। ওকে, ধরো তুমি একটা বিকারে একটা জল গরম করতে বসালে, তাহলে জলটা যখন প্রথমে গরম করতে বসালে তাহলে সেই বিকারের নিচের পার্টের জলটা আগে গরম হবে, তাহলে তার টেম্পারেচার বেশি, ওপরেরটা রিলেটিভলি কম। সেই মুহূর্তে যদি তুমি কোনো থার্মোমিটার ডিপ করাও তাহলে নিচের পোর্শনে টেম্পারেচার বেশি শো করবে আর ওপরের পোর্শনে টেম্পারেচার কম শো করবে। তাহলে সিস্টেমটা আলাদা আলাদা পয়েন্টে আলাদা আলাদা টেম্পারেচার শো করছে, তার মানে সিস্টেমটার থার্মাল ইকুইলিব্রিয়ামে নেই। তাহলে সেখানে কিন্তু কোনো রকম থার্মোডাইনামিক প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল হবে না। এবার তোমরা জানো ছোটোবেলায় পড়েছে নিচের গরম জল ওপরে উঠে আসবে, ওপরে ঠান্ডা জল নিচে আসবে। একটা সময় পরে তুমি যখন যে কোনো জায়গায় থার্মোমিটার ডিপ করাও, তুমি যদি সেম টেম্পারেচার দেখতে পাও তাহলে বলবে সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এবং থার্মাল ইকুইলিব্রিয়ামে শুধু থাকলেই হবে না, বাকি দুটোকে স্যাটিসফাই করতে হবে, তবে সে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম অফ স্টেটে রয়েছে। ক্লিয়ার? থার্মাল ইকুইলিব্রিয়াম ব্যাপারটা। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে একসাথে বলা, এক কথায় যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো কেমিক্যাল কম্পোজিশন রিমেন্স ফিক্সড। কেমিক্যাল কম্পোজিশন remains fixed at all part of the system. At all part of the system. At all part of the system. Chemical composition remains fixed at all part of the system. Chemical composition remains fixed at all part of the system. তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে যে কেমিক্যাল কম্পোজিশন রিমেন্স ফিক্সড অ্যাট অল পার্ট অফ দিস। কেমিক্যাল কম্পোজিশন ফিক্সড মানে কী বোঝাচ্ছে? ফর এক্সাম্পল ধরো, তোমরা তো এখনও সেভাবে প্র্যাকটিক্যাল করোনি, এরমভাবে এটাকে ভাবা যেতে পারে। ধরো তোমার কাছে কোনো একটা ব্লু কালার কিছু রয়েছে, ডেন্স ব্লু কালার, এবং তোমার কাছে একটা বিকারে তুমি বাট একটা টেস্ট টিউবে তুমি জল নিয়েছো, কিছুটা হাফ পোর্শন জল নিয়েছো। এবার তুমি যদি একদম ওই টেস্ট টিউবের গা ধরে ওই ব্লু কালারের যে সলিউশনটা তার 1 ড্রপ ফেলে দাও, তাহলে ব্লু কালারের সলিউশনটা কী হবে? টেস্ট টিউবের গা বেয়ে 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 যেখানে ওয়াটারের সারফেসটা রয়েছে সেখানে এসে ফার্স্ট টাচ করবে। যেই টাচ করবে কিছুটা পোর্শন ওয়াটারকে সে তার কালারটাকে ব্লু করে দেবে, কিন্তু বাকি ওয়াটারটা তখনও কালারলেস আছে। এই মুহূর্তে যদি তুমি টেস্ট টিউবটাকে ধরে একবার শেক করো তাহলে কী হবে? পুরো ওয়াটারটাই ব্লু কালারের হয়ে যাবে। ঠিক? এবার বোঝার চেষ্টা করো কেমিক্যাল কম্পোজিশন রিমেন্স ফিক্সড বলতে কী বোঝায়। যখন ব্লু কালারটা দিচ্ছি তার একটা ডিফারেন্ট কম্পোজিশন আছে কেমিক্যাল, সেটা ওয়াটারের সাথে মিশছে। যখন একটা ড্রপ তুমি ফেলেছো টেস্ট টিউবের গা বেয়ে বেয়ে, যে মুহূর্তে ওয়াটারের কানেক্ট করলো, ওয়াটারের সাথে টাচ করলো, তখন কিছুটা ওয়াটারের পোর্শন ব্লু হয়ে গেল। তার মানে ওয়াটারের সলিউশনটা ব্লু দেখাচ্ছে কেন? তার কেমিক্যাল কম্পোজিশন আগে যেটা ছিল তার থেকে চেঞ্জ হয়েছে, তাই কালারটা ব্লু শো করছে, কিন্তু পুরোটা নয়। তার মানে কিছুটা জায়গা যেখানে ব্লু কালারটা শো করলো সেখানে কেমিক্যাল কম্পোজিশনটা ওয়াটারে চেঞ্জ হয়েছে, বাকিটা কালারলেস আছে, তার মানে সেটা আগের স্টেজেই আছে। তার মানে সিস্টেমে কিছু পোর্শনে কেমিক্যাল কম্পোজিশন অন্য পোর্শনে কেমিক্যাল কম্পোজিশন ডিফারেন্ট, তাহলে সিস্টেমটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে নেই অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স। যেই তুমি একবার শেক করে নিলে টেস্ট টিউবটা, কী হলো? সলিউশনটা হোমোজিনিয়াস হয়ে গেল, কালারটাও হোমোজিনিয়াস হয়ে গেল, এবং প্রত্যেকটা পয়েন্টে ব্লু কালারের যে ডেন্সিটি সেটা সেম শো করবে। এবং সেক্ষেত্রে বলবো যে যদি সেম শো করে তাহলে প্রত্যেকটা পয়েন্টে কেমিক্যাল কম্পোজিশন সেম, কোনো আলাদা আলাদা নয়। প্রত্যেকটা পয়েন্টে কালারের ডেন্সিটি যেহেতু সেম, কেমিক্যাল কম্পোজিশনও সেম, তাহলে সিস্টেমটা তখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রিচ করলো থার্মোডাইনামিক্স অনুযায়ী। ওকে, তাহলে এক তো টেম্পারেচার প্রত্যেকটা পার্টে সেম হতে হবে, প্রত্যেকটা পয়েন্টে কেমিক্যাল কম্পোজিশন ফিক্সড হতে হবে। এবং থার্ড পয়েন্ট হলো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বলতে কী বোঝায়? প্রেশার, মেনলি প্রেশার রিমেন্স ফিক্সড অ্যাট অল পার্ট of the system.
pressure remains fixed at all part of the system. No আনব্যালেন্সড ফোর্স, এখানে কোনো রকম আনব্যালেন্সড ফোর্স নেই। প্রেশারও প্রত্যেকটা পয়েন্টে যদি সেম হয় তাহলে কী হলো, প্রত্যেকটা পয়েন্টে প্রেশারের ভ্যালু সেম, প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচার রিমেন্স ফিক্সড, প্রত্যেকটা পয়েন্টে যদি কেমিক্যাল কম্পোজিশন ফিক্সড থাকে তাহলে সেই সিস্টেমটা থার্মোডায়নামিক ইকুইলিব্রিয়াম অফ স্টেটে রয়েছে এবং সেখানে থার্মোডায়নামিক্সের সমস্ত প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? এই ধরনের থার্মোডায়নামিক্সকে আমরা বলি ইকুইলিব্রিয়াম থার্মোডায়নামিক্স। এই ইকুইলিব্রিয়াম থার্মোডায়নামিক্সই আমরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়ব, ইকুইলিব্রিয়াম থার্মোডায়নামিক্স, যেখানে আমাদের ধরতেই হবে যে সিস্টেমটা থার্মোডায়নামিক ইকুইলিব্রিয়াম অফ স্টেটে রয়েছে এবং থার্মোডায়নামিক ইকুইলিব্রিয়াম অফ স্টেটে আছে মানে তার মধ্যে তিনটে ইকুইলিব্রিয়াম সাইমালটেনিয়াসলি কাজ করছে। এক, থার্মাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। হলো? এই পয়েন্টটা ক্লিয়ার হলো? তাহলে আমরা সিস্টেম, সারাউন্ডিংস, ইউনিভার্স বুঝলাম, কত ধরনের সিস্টেম হয় সেটা জানলাম, দেন কত ধরনের বাউন্ডারি হয় সেটা জানলাম, দেন কত ধরনের প্রসেস, থার্মোডায়নামিক প্রসেস হয় সেটা বুঝলাম, অ্যান্ড থার্মোডায়নামিক ইকুইলিব্রিয়াম বলতে কী বোঝায় এবং আমরা যে ইকুইলিব্রিয়াম থার্মোডায়নামিক্স পড়ছি তার কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এর পরের পয়েন্ট হলো স্টেট ভ্যারিয়েবল। স্টেট ভ্যারিয়েবল স্টেট ভ্যারিয়েবল। স্টেট বলতে কী বোঝায় বাংলায়? অবস্থা। যে ভ্যারিয়েবল সিস্টেমের স্টেট, দ্য ভ্যারিয়েবল হুইচ রিপ্রেজেন্ট এ স্টেট অফ এ সিস্টেম, দ্য ভ্যারিয়েবল হুইচ রিপ্রেজেন্ট এ স্টেট অফ এ সিস্টেম ইজ নোন অ্যাজ স্টেট ভ্যারিয়েবল। সিম্পল। যে ভ্যারিয়েবল সিস্টেমের স্টেটকে রিপ্রেজেন্ট করছে, অবস্থাকে রিপ্রেজেন্ট করছে, তাকে আমরা স্টেট ভ্যারিয়েবল বলবো। লাইক পিভি ইকুয়ালস টু আরটি। পিভি ইকুয়ালস টু আরটিতে প্রেশার, ভলিউম, টেম্পারেচার একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে। ধরো P1 V1 ইকুয়ালস টু RT1, সেটা একটা সিস্টেমের অবস্থাকে বোঝাচ্ছে যেখানে প্রেশারের ভ্যালু P1, ভলিউমের ভ্যালু V1, টেম্পারেচার ভ্যালু T1। ঠিক সেখান থেকে আর একটা জায়গায় আমি যদি প্রেশারটা P1 থেকে P2 করি তাহলে আবার ইকুয়েশনটাকে আমি লিখতে পারি P2 V1 ইকুয়ালস টু RT1। সেটা আর একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে, আর একটা সিস্টেমের অবস্থাকে রিপ্রেজেন্ট করছে যেখানে প্রেশারের ভ্যালুটা আগের থেকে আলাদা, সেটা আর একটা স্টেট। আবার কোথাও যদি ভলিউমটাকে V1 থেকে V2 করো তাহলে P2 V2 ইকুয়ালস টু RT1, সেটা আর একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে যে ভ্যারিয়েবলগুলোকে চেঞ্জ করলে সিস্টেমের স্টেট চেঞ্জ হয়, অবস্থার পরিবর্তন হয়, তাকে আমরা বলবো স্টেট ভ্যারিয়েবল। তাহলে প্রেশার, ভলিউম, PV ইকুয়ালস টু RTতে প্রেশার, ভলিউম, টেম্পারেচার একটা স্টেট ভ্যারিয়েবলের এক্সাম্পল। ভ্যান ডের ওয়াল ইকুয়েশনও তাই। তাহলে যে ভ্যারিয়েবল সিস্টেমের স্টেটকে রিপ্রেজেন্ট করে তাকে আমরা বলি স্টেট ভ্যারিয়েবল। স্টেট ভ্যারিয়েবল দু রকমের হয়, একটাকে বলা হয় ইন্টেন্সিভ ভ্যারিয়েবল আর একটাকে বলা হয় এক্সটেন্সিভ ভ্যারিয়েবল। এটা ক্লাসিফিকেশন হচ্ছে দুভাবে এটাকে ভাগ করা হয়। একটাকে বলা হয় ইন্টেন্সিভ ভ্যারিয়েবল বা ইন্টেন্সিভ প্রপার্টি বলা হয় কখনো কখনো এটাকে, অ্যান্ড ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ ভ্যারিয়েবল। ইন্টেন্সিভ ভ্যারিয়েবল বলতে কি? একদম এক কথা, ইন্টেন্সিভ বলতে মাস ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা ইন্টেন্সিভ ভ্যারিয়েবল বলি। মাস ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা ইন্টেন্সিভ ভ্যারিয়েবল বলি। মাস ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে গুলোকে আমরা বলি ইন্টেন্সিভ ভ্যারিয়েবল, আর মাস ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলোকে আমরা বলি এক্সটেন্সিভ ভ্যারিয়েবল। তোমাকে পরীক্ষার সময় কম্পালসারি কোশ্চেন আসে, শর্ট কোশ্চেনে হোক, এখন লং কোশ্চেনের মধ্যে একটা 2 মার্কসের কোশ্চেন বলে দেয়, 4টে ভ্যারিয়েবল দিয়ে বলে কোনগুলো এক্সটেন্সিভ কোনগুলো ইন্টেন্সিভ বলো। তো আমাদের আগে শিখতে হবে যে কীভাবে ইন্টেন্সিভ এক্সটেন্সিভ মুখস্থ করলে কত মুখস্থ করবে। আমি একটা শর্ট ট্রিক বলে দিই তোমাদের যে কীভাবে মাস ডিপেন্ডেন্ট মাস ইন্ডিপেন্ডেন্ট বুঝবে। যে কোনো একটা প্রপার্টি
যে কোনো একটা যাই দিক, ধরো প্রেশার দিল, ভলিউম দিল, টেম্পারেচার দিল, লেন্থ দিল, এনার্জি দিল, ইন্টেন্সিভ ইন্টারনাল এনার্জি দিল, এনথালপি দিল, তার ভিসকোসিটি হতে পারে, সারফেস টেনশন হতে পারে, বয়েলিং পয়েন্ট হতে পারে, ফ্রিজিং পয়েন্ট হতে পারে, মেল্টিং পয়েন্ট হতে পারে, অনেক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হতে পারে, কনসেন্ট্রেশন দিতে পারে, হিট ক্যাপাসিটি দিতে পারে, এরকম প্রচুর ভ্যারিয়েবল থার্মোডাইনামিক্সে আমরা পাবো, বা আশেপাশে থার্মোডাইনামিক্সে না পেলেও অন্যান্য জায়গায় আমরা পেতে পারি। এরকম এখান থেকে 4টে ভ্যারিয়েবল তোমাদের দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা এক্সটেন্সিভ কোনটা ইন্টেন্সিভ বলো। তো সেক্ষেত্রে আমরা কী করবো, যাই ভ্যারিয়েবল দিক না কেন, ধরো প্রেশার, প্রেশার এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ সেটা বুঝবো কী করে? ফার্স্ট হচ্ছে মুখস্থ করো, সলিউশন হয়ে গেল। তা না হলে যদি মুখস্থ করতে না চাও তাহলে আমি একটা ট্রিক শিখিয়ে দিই, সেটা বোঝো ভালো করে। একবার বুঝে গেলে সমস্ত ভ্যারিয়েবলকে এইভাবেই ধরতে পারবে, যে ভ্যারিয়েবলটা দিচ্ছে সেটাকে মনে মনে 5টা ভাগে ভাগ করে নাও, করে 5টা ভাগে, মন দিয়ে শুনবে, সেটাকে 5টা ভাগে ভাগ করে নাও। ভাগ করার পরে ছোট যে পার্টটা থাকছে, একটা পার্ট নিয়ে নাও, সেই পার্টটায় যদি ওই প্রপার্টিটার ভ্যালুটা সেম থেকে যায় তাহলে সেটা মাস ইন্ডিপেন্ডেন্ট ইন্টেন্সিভ, আর যদি সেটা 1/5 হয়ে যায় তার প্রপার্টিটার ভ্যালুটা, তাহলে সেটা মাসের উপর ডিপেন্ড করছে, সেটা এক্সটেন্সিভ। আবার বলছি, যে কোনো প্রপার্টি দিক সেটাকে 5টা ভাগে মনে মনে ভাগ করে নাও, নিয়ে যে ছোট যে পার্টটা পাচ্ছ সেটার মধ্যে সেই প্রপার্টির ভ্যালুটা যদি সেম থেকে যায় তাহলে সেটা ইন্টেন্সিভ, আর যদি 1/5 হয়ে যায়, 5 ভাগে ভাগ করেছে, একটা পার্টে 1/5 ভ্যালু হয়ে গেছে, তাহলে সেটা এক্সটেন্সিভ। ফর এক্সাম্পল ধরো প্রেশারকে আমরা ভাববো কী করে, এই ভাবনাটা একটু তোমাদের শিখতে হবে। কীভাবে ভাববো, ধরো যে ঘরে তোমরা বসে আছো সেই ঘরে প্রেশার কত, অ্যাটমসফিয়ারিক প্রেশার 1 atm। এখন তাহলে এই ঘরটা 1 atm প্রেশারে রয়েছে। এবার ওই ঘরটাকে যদি আমি 5টা ছোট ছোট ঘরে ভাগ করি, তাহলে ছোট যে ঘরটা বেরোবে তার সেখানে কত প্রেশার থাকবে, 0.2 atm নাকি 1 atm? 5টা ভাগের দেখো, একটা ঘরকে যদি 5টা ভাগে ভাগ করে ছোটো ছোটো 5টা ঘর হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ছোটো ঘরেও প্রেশারের ভ্যালু 1 atmই থাকবে না। তোমাদের বাড়িতে ধরো 2টো ঘর আছে, তাহলে একটা ঘরে 0.5 আর একটা ঘরে 0.5, তা তো নয়। এই ঘরেও 1 atm, এই ঘরেও 1 atm। এবার 2টো ঘরের জায়গায় যাদের 4টে আছে তাদেরও 4টে ঘরে 1 atm করে প্রেশার হচ্ছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে প্রেশারকে তুমি যদি ঘরটাকে 5টা ভাগে ভাগ করে প্রত্যেকটা পার্টে প্রেশারের ভ্যালু সেমই থেকে যাচ্ছে, 1 atm ছিল 1 atmই থেকে যাচ্ছে, 0.2 atm হচ্ছে না, 1/5 হচ্ছে না। তার মানে প্রেশার মাস ইন্ডিপেন্ডেন্ট, মাসের ওপর ডিপেন্ড করছে না, প্রেশার ইন্টেন্সিভ ভ্যারিয়েবল, প্রেশার ইন্টেন্সিভ ভ্যারিয়েবল। এইভাবে যদি করতে পারো তাহলে যে কোনো প্রপার্টি মুখস্থ না করে যাই দিক, এইভাবে ভেবে তোমরা সেটা ইন্টেন্সিভকে এক্সটেন্সিভ বার করে নিতে পারো। তাহলে প্রেশার আমাদের কী হলো, প্রেশার যেই দিল আমি ভাবলাম কি প্রেশার, আচ্ছা আমার ঘরের প্রেশার 1 atm, আমি যদি ঘরটাকে 5টা ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ঘরে 1 atmই প্রেশার থাকবে, তাহলে প্রেশার 1/5 হয়ে যাচ্ছে না ছোটো ঘরে, সেক্ষেত্রে প্রেশার হচ্ছে ইন্টেন্সিভ ভ্যারিয়েবল, প্রেশার হচ্ছে ইন্টেন্সিভ ভ্যারিয়েবল। এবার ভাবো ভলিউম, প্রেশার ভলিউম টেম্পারেচার একদম কাছাকাছি সব পরপর আসে। ভলিউম যদি আমি বলি, ভেবে দেখো কীভাবে বলা যায় এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ। ভলিউম ভেবে দেখো, যে ভলিউম যদি আমি বলি তাহলে ভলিউম বলতে কী বোঝায়, ধরো 1 লিটার ওয়াটার আছে, 1 লিটার বলছি মানে ওয়াটারের ভলিউম 1 লিটার। তাহলে 1 লিটার যদি ওয়াটার থাকে, সেটাকে যদি আমি 5টা ভাগে ভাগ করি, ছোটো ছোটো 5টা বিকারে ভাগ করি 200 ml করে, তাহলে প্রত্যেকটা পার্টে কী হচ্ছে, 1/5 হয়ে যাচ্ছে ভলিউমটা কি প্রত্যেকটাতে পার্টে 1 লিটার করেই থাকছে না, 200 ml করে থাকছে। তাহলে ভলিউমের ভ্যালুটা 5টা ভাগে ভাগ করার পরে ভলিউমটা 1/5 হয়ে গেল, তাহলে সেটা মাসের উপর ডিপেন্ড করছে, তাহলে ভলিউম এক্সটেন্সিভ ভ্যারিয়েবল। দেখো পাশাপাশি দুটো আমরা বুঝতে পারলাম, প্রেশার আর ভলিউম, প্রেশার ইন্টেন্সিভ, ভলিউম এক্সটেন্সিভ। ভলিউমটা 5 ভাগে ভাগ করলে ছোটো পার্টে প্রপার্টির ভ্যালুটা 1/5 হয়ে যাচ্ছে, ভলিউম এক্সটেন্সিভ। আর প্রেশারকে যদি আমি 5টা ভাগে ভাগ করি তাহলে সেটা একই থাকছে, তাহলে সেটা ছোটো পার্টেও একই থাকছে প্রেশারের ভ্যালুটা, তাহলে সেটা ইন্টেন্সিভ। এবার ভাবো টেম্পারেচারের কথা, নিজেরা ভাবার চেষ্টা করো, টেম্পারেচার কী হবে, এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? টেম্পারেচার কী হবে,
নিজের ঘর থেকেই সবসময় ভাববে যে তোমার ঘরের টেম্পারেচার কত। ফর এক্সাম্পল এখন তোমার ঘরের টেম্পারেচার 30°C। তারপর তুমি কি করলে, তোমার ঘরটাকে ছোটো ছোটো 5টা ভাগে ভাগ করে দিলে। তাহলে ছোটো ছোটো 5টা ভাগে ভাগ করার পরে তাহলে ছোটো যে ঘরটা সেখানে তোমার টেম্পারেচার কী দাঁড়ালো, 6°। তাহলে ছোটো ছোটো প্রত্যেকটা ঘরে টেম্পারেচার 6° হয়ে গেল। কি ভালো দেখো, তাহলে এসি আর কিনতে হতো না। তাহলে সবাই কী করতো, বাড়ি একটা বড় বাড়ি বানাতো, বানিয়ে তারপর সেটাকে অনেকগুলো পার্টে ভাগ করে দিত, দিলেই এসির কাজ হয়ে যেত। টেম্পারেচার কি কমবে প্রত্যেকটা, তুমি যদি তোমার ঘরের টেম্পারেচার 30°C হয় তাহলে তুমি সেটাকে 5টা ভাগে ভাগ করলে প্রত্যেকটা ছোটো যে ঘর হবে সেখানেও টেম্পারেচার 30°C থাকবে। তাহলে 5 ভাগে ভাগ করার পরেও প্রপার্টিটির ভ্যালুটার কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে কী হবে, টেম্পারেচার ইন্টেন্সিভ। এবার দেখো কত তাড়াতাড়ি যাব। টেম্পারেচার যদি ইন্টেন্সিভ হয় তাহলে বয়েলিং পয়েন্ট তোমাকে বলবে, ফ্রিজিং পয়েন্ট তোমাকে বলবে, মেল্টিং পয়েন্ট তোমাকে বলবে। এরা কি? টেম্পারেচার যদি ইন্টেন্সিভ হয়, বয়েলিং পয়েন্ট কি? বয়েলিং পয়েন্ট একটা টেম্পারেচার। তুমি ভেবে দেখো, 1 গ্লাস জলের যা বয়েলিং পয়েন্ট, 1 ফোঁটা জলেরও তাই বয়েলিং পয়েন্ট। তাহলে তুমি যদি 1 লিটার জল নাও, সেটাকে 5টা ভাগে ভাগ করো, তাহলে বয়েলিং টেম্পারেচার ওয়াটারের কী হবে, 100° থাকবে। 200 ml ওয়াটারেরও বয়েলিং পয়েন্ট 100°C। 1 লিটার ওয়াটারেরও বয়েলিং পয়েন্ট 100°C। 1 বালতি জলের বয়েলিং পয়েন্টও যা, 1 গ্লাস জলেরও বয়েলিং পয়েন্ট তাই, 1 পুকুর জলেরও বয়েলিং পয়েন্ট তাই। তাই তুমি যতই ওয়াটার ছোটো ছোটো পার্টে ভাগ করো না কেন, একদম ছোটো যে পার্টটা থাকবে সেখানেও বয়েলিং পয়েন্টের ভ্যালুটা সেমই থাকবে। তাহলে আলাদা করলে এই ভ্যালুটা 1/5 হয়ে যাচ্ছে না। তাহলে বয়েলিং পয়েন্ট কী হবে, ইন্টেন্সিভ। বয়েলিং পয়েন্ট ইন্টেন্সিভ। এবং তার থেকে এবার মনে রাখার বিষয়, টেম্পারেচার যেহেতু ইন্টেন্সিভ, বয়েলিং পয়েন্ট তো একটা টেম্পারেচার, তাহলে সেটাও ইন্টেন্সিভই হবে। ফ্রিজিং পয়েন্ট কী হবে, ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট 0°C। 1 ফোঁটা জলের ফ্রিজিং পয়েন্টও 0°C। 1 সমুদ্র জলেরও ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0°C। তাহলে সেক্ষেত্রে যতই ভাগ করো না কেন, যত ভলিউম অফ ওয়াটারই নাও না কেন, সেটাকে যত পার্টেই ভাগ করবে, ছোটো যে পার্টটা থাকবে সেখানেও সেই টেম্পারেচার বা ফ্রিজিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, এই প্রপার্টিগুলো সেমই থাকবে। তাহলে এটা ইন্টেন্সিভ ভ্যারিয়েবলের এক্সাম্পল। বয়েলিং পয়েন্ট হোক, ফ্রিজিং পয়েন্ট হোক, মেল্টিং পয়েন্ট হোক, আসলে ফ্রিজিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট একই জিনিস, ঘুরিয়ে বলা হয়। আচ্ছা, এবার ধরো তোমাকে বললো যে লেন্থ এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ। লেন্থ এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ, কী হবে একটু ভাবার চেষ্টা করো এই প্রসেসে। লেন্থ একটা কোনো মডেল ভাবার চেষ্টা করো। ধরো একটা লেন্থ মানে ধরো একটা 12 সেন্টিমিটার বা 12 ইঞ্চির একটা স্কেল, 12 ইঞ্চির একটা স্কেল তোমার কাছে আছে, সেটাকে তুমি 6টা ভাগে ভাগ করলে, তাহলে প্রত্যেকটা পার্টেই 12 সেন্টিমিটার থাকবে না, তাহলে 1/6 হয়ে যাচ্ছে। প্রত্যেকটায় 2 ইঞ্চি করে থাকবে। 12 ইঞ্চি যদি একটা স্কেল হয়, 6টা পার্টে ভাগ করো, প্রত্যেকটা লেন্থ কী হবে, 12 ইঞ্চি তো থাকবে না, 2 ইঞ্চি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে 1/6 হয়ে যাচ্ছে। তাহলে লেন্থ কী হবে, এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের আন্ডারে আসবে। লেন্থ এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের আন্ডারে আসবে। আচ্ছা, তোমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়েছো, রেট অফ দ্য রিয়াকশন ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ? রেট অফ দ্য রিয়াকশন ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ, ভাবার চেষ্টা করো। যে একটা বিকারে একটা রিয়াকশান হচ্ছে, একটা নির্দিষ্ট রেটে হচ্ছে, সেই বিকার থেকে যদি তুমি সেটাকে 5টা ভাগে ভাগও করো, তাহলে কী হবে, রেটটা তো সেমই থাকবে। তাহলে রেট অফ দ্য রিয়াকশন কী হবে, ইন্টেন্সিভ ইন নেচার। রেট অফ রিয়াকশন ইন্টেন্সিভ ইন নেচার। তারপরে কি এক্সাম্পল, ভিসকোসিটি পড়েছে। ভিসকোসিটি কোফিশিয়েন্ট বা ভিসকোসিটি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ ভাবো।
ওয়াটারের লিকুইডের প্রপার্টি বা গ্যাসের প্রপার্টি ভিসকোসিটি। দেখো ভেবে দেখো যে 1 গ্লাস জলের যা ভিসকোসিটি 1 বালতি জলেরও তো তাই ভিসকোসিটি, তাহলে মাসের ওপর এটা ডিপেন্ড করছে না, তাহলে ভিসকোসিটিও ইন্টেন্সিভ ভ্যারিয়েবল। তাহলে ভিসকোসিটি যদি হয় তাহলে সারফেস টেনশন পড়েছে তোমরা 11-12, সারফেস টেনশনের ক্ষেত্রে আমি বলতে পারি সেটাও ইন্টেন্সিভ। 1 ফোঁটা জলের যে সারফেস টেনশন 1 গ্লাস জলেরও তাই সারফেস টেনশন, তাহলে ওয়াটারকে যত পার্টি 1 সমুদ্র জলেরও সারফেস টেনশন সেম, তাহলে সারফেস টেনশনও এর আন্ডারে আসছে, ইন্টেন্সিভ ভ্যারিয়েবলের আন্ডারে আসছে। আচ্ছা ধরো, আচ্ছা মাসও কিন্তু একটা ভ্যারিয়েবল, হ্যাঁ, তো মাস তো সবসময় মাস ডিপেন্ডেন্ট হবে, তাহলে মাস সবসময় এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের আন্ডারে আসবে। এনার্জি, এনার্জি মাসের উপর ডিপেন্ড করে, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার আমরা জানি, তাহলে ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস, তাহলে যার মাস বেশি তার এনার্জি বেশি, তাহলে এনার্জিও এক্সটেন্সিভ ভ্যারিয়েবল, এক্সটেন্সিভ প্রপার্টি। আচ্ছা এবার বলো নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল আমরা জানি এন দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করি, নাম্বার অফ মোল এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল কী হয় মাসের ওপর তো ডিপেন্ড করে, নাম্বার অফ মাস বাড়লে নাম্বার অফ মোল বাড়ে, নাম্বার অফ মোল বাড়লে মাস বেড়েছে এটাই আমরা ধরি। 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল, তাহলে তার মাস যা, যদি 2 মোল হয় তাহলে তার ডবল হবে, তাহলে নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল নাম্বার অফ মোল কী হয় এক্সটেন্সিভ প্রপার্টি, মাস ডিপেন্ড। এমনিতেও এটা ওয়েট বাই মলিকুলার ওয়েট মাসের উপর ডিপেন্ড করছে, ওর এক্সপ্রেশন থেকে আমরা বলতে পারবো। আচ্ছা নাম্বার অফ মোল যদি আমরা বলতে পারি, এবার বলো তো যে মোল ফ্র্যাকশন কী হবে? মোল ফ্র্যাকশন জানি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, এক্স আই ইকুয়ালস টু এন আই বাই এন, ইন্ডিভিজুয়াল নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল, সেটাকে আমরা মোল ফ্র্যাকশন বলি। মোল ফ্র্যাকশন কী হবে এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? এক্ষেত্রে ভেবে দেখো যে মোল ফ্র্যাকশন কি, সেটা নাম্বার অফ মোল, ইন্ডিভিজুয়াল নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল, মানে দুটো নাম্বার অফ মোলের রেশিও, দুটো নাম্বার অফ মোলের রেশিও, দুটো ওপরের নাম্বার অফ মোলটাও মাস ডিপেন্ডেন্ট, নিচের নাম্বার অফ মোলটাও মাস ডিপেন্ডেন্ট, তাহলে মাস ডিপেন্ডেন্ট পার্টটা কেটে যাচ্ছে, তাহলে মোল ফ্র্যাকশন মাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাহলে মোল ফ্র্যাকশন ইন্টেন্সিভ ভ্যারিয়েবলের মধ্যে পড়ছে সবসময়। এক্সটেন্সিভ দেখো ওপরেরটা এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ কী হবে ইন্টেন্সিভ হবে না, এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ, মাস ডিপেন্ডেন্ট বাই মাস ডিপেন্ডেন্ট, মাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তাহলে দুটো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের রেশিও সবসময় ইন্টেন্সিভ হবে, দুটো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের রেশিও সবসময় ইন্টেন্সিভ ইন নেচার হবে। কিন্তু ধরো তুমি এখানে এক্সটেন্সিভ বাই ইন্টেন্সিভ কী হবে এক্সটেন্সিভই হবে, ইন্টেন্সিভ বাই ইন্টেন্সিভই হবে, কারণ ইন্টেন্সিভ মাস ইন্ডিপেন্ডেন্ট, তাহলে যেটা রেজাল্ট হবে মাস ইন্ডিপেন্ডেন্টই দাঁড়াবে। এক্সটেন্সিভ মাস ডিপেন্ডেন্ট বাই মাস ইন্ডিপেন্ডেন্ট, তাহলে মাস ডিপেন্ডেন্সি তো কাটছে না, তাহলে যেটা রেজাল্ট দাঁড়াবে সেটা মাস ডিপেন্ডেন্ট হবে, এক্সটেন্সিভ হবে। মাস ডিপেন্ডেন্ট বাই মাস ডিপেন্ডেন্ট কেটে গেলে মাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাহলে তার রেজাল্টটা মাস ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্টেন্সিভ হবে। এটা বোঝা গেল? তাহলে মোল ফ্র্যাকশন আর মোল নাম্বার পরীক্ষায় প্রচুরবার এসেছে, এটা মাথায় নাম্বার অফ মোল এক্সটেন্সিভ বাট মোল ফ্র্যাকশন ইন্টেন্সিভ, কারণ মোল ফ্র্যাকশন is the ratio of two mole numbers, two extensive variables, so they are intensive. Ratio of two extensive property সবসময় ইন্টেন্সিভ হয়, তাহলে মোল ফ্র্যাকশন ইন্টেন্সিভ, মোল নাম্বার এক্সটেন্সিভ। পরেই যে এক্সাম্পল আসবে ধরো ডেনসিটি, এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? ডেনসিটি নাম্বার অফ মোল পার ইউনিট ভলিউম জানি আমরা, তাই ডেনসিটি মানে নাম্বার অফ মোল পার ইউনিট ভলিউম। নাম্বার অফ মোল কী হয় এইমাত্র জেনেছি এক্সটেন্সিভ, ভলিউম এর আগে আমরা জেনেছি এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ
ইন্টেন্সিভ। তাহলে ডেন্সিটি intensive in nature as it is the ratio of two extensive variables like number of mole and volume. বোঝা যাচ্ছে? পারবো আমরা ভ্যারিয়েবলগুলো দেখবে তুমি স্টাডি ম্যাটেরিয়ালে প্রথম দিকেই আমি একটা চার্ট করে দিয়েছি কোনগুলো এক্সটেন্সিভ কোনগুলো ইন্টেন্সিভ। মুখস্থ করতে চাইলে মুখস্থ করে না, আমার মনে হয় না মুখস্থ করার কোনো প্রয়োজন আছে। ডেন্সিটি হয়ে গেল। আর একটা লাস্ট এক্সাম্পল করায়, ধরো কনসেন্ট্রেশনটা ভেবে দেখাতে পারছো কি না? কনসেন্ট্রেশন এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? কনসেন্ট্রেশন এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? কনসেন্ট্রেশন কি হতে পারে? কনসেন্ট্রেশন কি, সরি আমরা না এখানে ডেন্সিটিটা মাস পার ইউনিট ভলিউম, হ্যাঁ সরি একটু মাস পার ইউনিট ভলিউম একই থাকবে, আমি ভুল বলেছিলাম। কনসেন্ট্রেশন হচ্ছে নাম্বার অফ মোল পার ইউনিট ভলিউম, ডেন্সিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম। এক্সট্রিমলি সরি, মাস পার ইউনিট ভলিউম এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ ইন্টেন্সিভ দাঁড়াচ্ছে। ঠিক একই রকমভাবে কনসেন্ট্রেশনও তাই নাম্বার অফ মোল পার ইউনিট ভলিউম এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ, এটাও ইন্টেন্সিভ ইন নেচার। আচ্ছা, কোনো সিস্টেমের লাস্ট পয়েন্ট, কোনো সিস্টেমে মানে কোনো ক্ষেত্রে কোনো এক্সটেন্সিভ প্রপার্টির মোলার ভার্সন যদি তোমাকে বলে, এখানে আরও কিছু বলে রাখা দরকার, যেহেতু এনার্জি এক্সটেন্সিভ তাহলে ইন্টারনাল এনার্জি ইউ, যেটা তোমরা জানো ইউ, ইন্টারনাল এনার্জিও এক্সটেন্সিভ হবে, এনথ্যালপিও এক্সটেন্সিভ হবে, তাই না? এনথ্যালপি এটা তো হিট কন্টেন্টকে রিপ্রেজেন্ট করে। গিভস ফ্রি এনার্জি, হেলমোজ ফ্রি এনার্জি, যা এনার্জির টার্ম থাকবে সবই এক্সটেন্সিভ হবে। গিভস ফ্রি এনার্জি জি এক্সটেন্সিভ, হেলমোজ ফ্রি এনার্জি এ এক্সটেন্সিভ। আচ্ছা, যেটা বলছিলাম যে কোনো একটা এক্সটেন্সিভ প্রপার্টির যদি মোলার ভার্সন নেওয়া হয়, লাইক মোলার ভলিউম, ওকে, মোলার ইন্টারনাল এনার্জি, মোলার এনথ্যালপি, মোলার যখনই কথাটা বলছি তার মানে বুঝবে যে সেখানে নাম্বার অফ মোল দিয়ে ডিভাইড করা আছে, মানে ভি বার, এটাকে বলা হয় মোলার ভলিউম, তার মানে ভি বাই এন, নাম্বার অফ মোল দিয়ে যদি আমি কিছুকে ডিভাইড করে রাখি তাহলে সেটাকে আমরা বলি মোলার কোয়ান্টিটি, মোলার ভলিউম, মোলার এনথ্যালপি, মোলার ইন্টারনাল এনার্জি, তার মানে সবই নাম্বার অফ মোল দিয়ে ডিভাইড করা আছে, আমাকে বুঝতে হবে। কোনো এক্সটেন্সিভ প্রপার্টির মোলার ভার্সন যেটা হবে সেটা সবসময় ইন্টেন্সিভ হবে। কারণ দেখো, মোলার ভলিউম যদি বলে, মোলার ভলিউম ভি বার ইকুয়ালস টু ভি বাই তো এন করছি, তাহলে নাম্বার অফ মোল কি এক্সটেন্সিভ, কোনো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের মোলার ভার্সন, তার মানে কি তাকে নাম্বার অফ মোল দ্যাট ইজ এক্সটেন্সিভ ভ্যারিয়েবল দিয়ে ডিভাইড করতে হচ্ছে, তাহলে এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ কী হবে, সেটা ইন্টেন্সিভ। তাহলে যে কোনো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের মোলার ভার্সন যেটা হবে সেটা ইন্টেন্সিভ হবে, লাইক মোলার ভলিউম, মোলার এনথ্যালপি, এটসেট্রা এটসেট্রা। যে কোনো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের মোলার ভার্সন যেটা হবে সেটা ইন্টেন্সিভ ইন নেচার হবে। আশা করি ম্যাক্সিমাম এক্সাম্পল যা পরীক্ষা এসেছে সেগুলোর রেসপেক্টে আইডিয়া দিয়ে দিলাম। শুধু পরীক্ষা বলে না, এটা পরেও তোমাদের কাজে লাগবে। কতদিন মুখস্থ করে চলবে? তো যখন 2 বছর 3 বছর পর জ্যাম দেবে বা নেট গেট অ্যাপিয়ার করবে, তখনও কি এই মুখস্থ করে চলবে? তা নয়। যদি আমার কাছে আইডিয়াটা ক্লিয়ার থাকে তাহলে আমাদেরকে মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না। যেটা মুখস্থ করা সেটাই করব, কিন্তু আমি মুখস্থ করার বিরোধী। তাই জন্য তোমাদের এইভাবে আমি বুঝিয়ে দিলাম যাতে মনে রাখতে পারো থট প্রসেসটা কী, সেইটা ইম্পর্ট্যান্ট, যে তুমি কীভাবে ভাবছো। ফলে ইজিলি তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে এক্সটেন্সিভ বা ইন্টেন্সিভ ভ্যারিয়েবলের মধ্যে। ওকে, এবার দেখে না, চোখ বুলিয়ে নাও জিনিসটা। দেখো, এবার আমরা পরের পার্টে যাই। এখানে কিছু ম্যাথামেটিক্যাল জায়গাও আমাদের একটু জানতে হবে। সেটা হলো যে দেখো, some mathematical
some mathematical approach. দেখো 12th স্ট্যান্ডার্ডে তোমরা যখন পড়েছো ম্যাথামেটিক্সের ডিফারেন্সিয়েশন পড়েছো, ক্যালকুলাস পড়েছো, সেখানে আমরা কি করতাম যে আমাদের কাছে এটা জানার ছিল যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স যদি হয়, ওয়াই যদি ফাংশন অফ এক্স হয়, তাহলে এক্ষেত্রে যে কোনো পয়েন্টে এক্স যদি চেঞ্জ হয় তাহলে ওয়াই কতটা চেঞ্জ হবে সেটা জানার জন্য আমরা এক্স্যাক্ট ডিফারেন্সিয়েশন করতাম যে অ্যাট এনি পয়েন্ট যে এক্সের ভ্যারিয়েশনের জন্য ওয়াই কতটা ভ্যারি হবে। প্রথমে বলে রাখা দরকার যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স লিখছি, এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, যেখানে এক্সকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এক্সের ভ্যালু চেঞ্জ হলে ওয়াই অটোমেটিক চেঞ্জ হতে থাকবে, তাহলে ওয়াই এর ভ্যালুটা ডিপেন্ড করে রয়েছে এক্সের ওপর। সো ওয়াই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অ্যাট এনি পয়েন্ট এক্স যদি চেঞ্জ হয় তাহলে ওয়াই কতটা চেঞ্জ হবে সেটা যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের ক্যালকুলাস বলে যে ডিওয়াই ডিএক্স করো। ডিওয়াই ডিএক্সের ডেফিনেশন কি? ডিওয়াই ডিএক্সের ডেফিনেশন কি? লিমিট del x tends to 0 function of x plus del x minus fx by del x. ডিওয়াই ডিএক্সকে ডিফাইন করা হয় ক্যালকুলাসে এরকমভাবে, লিমিট del x tends to 0 if x plus del x, এটা তোমরা জানো, মাইনাস fx by del x। যে একটা নির্দিষ্ট পয়েন্টে এক্স যদি চেঞ্জ হয় তাহলে ওয়াই কীভাবে চেঞ্জ হবে। ডিওয়াই ডিএক্স মানে কি? ভ্যারিয়েশন অফ ওয়াই হোয়েন এক্স ইজ ভ্যারিড। ভ্যারিয়েশন অফ ওয়াই হোয়েন এক্স ইজ ভ্যারিড। এক্স ইজ ভ্যারিড, ডিওয়াই ডিএক্স বলতে বোঝা। এটা আমরা করেছি 12th স্ট্যান্ডার্ডে ক্যালকুলাসে, কিন্তু আমাদের এখানে কেমিস্ট্রি পড়তে গেলে তোমরা পাসার ম্যাথামেটিক্সে শিখবে। আমার যেটুখানি দরকার আমি সেটা এখানে তোমাদের শিখিয়ে নিচ্ছি ম্যাথামেটিক্সে। এখানে যেটা দরকার, আমরা বেশিরভাগ সময় যখন আমরা কেমিস্ট্রি পড়তে এগোবো তখন দেখবো যে একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। লাইক যদি তুমি পিভি ইকুয়ালস টু আরটিও ধরো, সো প্রেশার ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার। পিভি ইকুয়ালস টু এনআরটি যদি ধরো, তো প্রেশার ইজ এ ফাংশন অফ নাম্বার অফ মোল, ভলিউম অ্যান্ড টেম্পারেচার। যদি একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে এবং সেখানে আমাকে জানতে হয় যে তিনটের মধ্যে যে কোনো একটা ভ্যারি করলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা যদি আমাদের জানতে হয়, তখন আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ করতে হয়। এটা হচ্ছে যা আমরা ডিওয়াই ডিএক্স যেটা আমরা করেছি এর আগে, সেটা হলো কমপ্লিট ডেরিভেটিভ। এগুলোকে আমরা বলি কমপ্লিট ডেরিভেটিভ, যেগুলোকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, কমপ্লিট ডেরিভেটিভ। যদি একের বেশি ভ্যারিয়েবল থাকে, লাইক প্রেশার পিভি ইকুয়ালস টু এনআরটি ধরো, সো হিয়ার পি ইজ এ ফাংশন অফ এনভিটি। হিয়ার প্রেশার ইজ এ ফাংশন অফ নাম্বার অফ মোল, ভলিউম অ্যান্ড টেম্পারেচার। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা কোনো একটা পার্টিকুলার টাইমে, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে টেম্পারেচার যদি ভ্যারি করা হয় তাহলে প্রেশার কতটা ভ্যারি করবে, টেম্পারেচার যদি ভ্যারি করা হয় তাহলে প্রেশার কতটা ভ্যারি করবে, সেটা যদি বলতে হয় আমাকে, তাহলে অবশ্যই আমাকে বাকি যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে তাকে কনস্ট্যান্ট থাকতে হবে। আর সেক্ষেত্রে আমরা যেহেতু পুরোটা করছি না, পার্শিয়ালি শুধু টেম্পারেচার ভ্যারি করলে প্রেশার কতটা ভ্যারি করবে সেটুখানি দেখছি, তার মানে আমি পুরো ডেরিভেটিভটার পার্শিয়াল একটা ফর্ম করছি, যে আমরা তিনটেকে না করে তার একটা পার্ট চেঞ্জ হলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কতটা চেঞ্জ হবে সেটা জানতে চাইছি।
তাহলে সেক্ষেত্রে আমরা এটার কি করছি, পার্শিয়াল ডেরিভেটিভ করছি, এবং তখন এটা কীরকম ফর্মে আমরা পাবো, তখন আমরা যেটা পাবো সেটা হলো যে এখান থেকে যদি আমার জানতে হয় যে টেম্পারেচার চেঞ্জ হলে প্রেশার কতটা চেঞ্জ হবে, তখন আমি এটাকে লিখব ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট নাম্বার অফ মোল অ্যান্ড ভলিউম। অবশ্যই যার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি সেটাকে ছেড়ে বাকি দুটোকে কনস্ট্যান্ট থাকতে হবে। এই ধরনের টার্মকে আমরা বলি পার্শিয়াল ডেরিভেটিভ। এবং এখানে কি হয়, এটাকে যদি আমি ডিফাইন করি তাহলে আমি লিখব লিমিট ডেল টি টেন্ডস টু 0 ফাংশন অফ এন ভি টি প্লাস ডেল টি মাইনাস ফাংশন অফ এন ভি টি বাই ডেল টি। শুধু টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, বাকিগুলো কনস্ট্যান্ট আছে। এবার অবশ্যই কনস্ট্যান্ট থাকতে হবে, নাহলে আমরা এটা করতে পারবো না। যদি আমাকে বলে যে আচ্ছা না টেম্পারেচার না, ভলিউম চেঞ্জ করলে প্রেশার কতটা চেঞ্জ হচ্ছে, ভলিউম যদি চেঞ্জ করি তাহলে প্রেশারের ওপরে কী এফেক্ট আসবে, তখন আমি কি করব, ডেল পি ডেল ভি, তখন কনস্ট্যান্ট কে হবে, নাম্বার অফ মোল অ্যান্ড টেম্পারেচার ইকুয়ালস টু কার চেঞ্জে, ভলিউমের জন্য, তাহলে লিমিট ডেল ভি টেন্ডস টু 0 ফাংশন অফ এন, ভিটা চেঞ্জ হচ্ছে ফ্রম ভি টু ভি প্লাস ডেল ভি, টেম্পারেচার ফিক্সড মাইনাস ফাংশন অফ এন ভি টি ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই কার চেঞ্জ হয়েছে, ভলিউমের ডেল ভি। একই রকমভাবে যদি নাম্বার অফ মোল চেঞ্জ করলে প্রেশারের ওপর কী এফেক্ট আসে সেটা যদি আমি জানতে চাই, তাহলে নাম্বার অফ মোল দিয়ে ডিফারেন্সিয়েট করছি, টেম্পারেচার অ্যান্ড প্রেশার কনস্ট্যান্ট থাকবে, তাহলে লিমিট ডেল এন টেন্ডস টু 0 ফাংশন অফ এন প্লাস ডেল এন ভি টি মাইনাস ফাংশন অফ এন ভি টি বাই ডেল এন। এটা হলো ডেফিনেশন। এর অ্যাপ্লিকেশন কোথায়, অ্যাপ্লিকেশন বোঝে এইসব জিনিস আমরা এমনিতেই কেমিস্ট্রির মানুষ, ম্যাথামেটিক্স অত পছন্দ করি না বলেই কেমিস্ট্রি নিয়েছি, কাউকে বলি বা না বলি নিজেরা জানি। তো এত ভেতরে আমি ঢুকে তোমাদের মন খারাপ করতে চাইছি না, আমি ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে আসছি। ধরো যে আমাকে যদি বলে যে পি ইজ এ ফাংশন অফ এন ভি টি, কার জন্য, পিভি ইকুয়ালস টু এনআরটির জন্য, তাহলে পি ইকুয়ালস টু এনআরটি বাই ভি, পি ইকুয়ালস টু এনআরটি বাই ভি। এবার আমাকে যদি ডেল পি ডেল টি বার করতে হয় এই ইকুয়েশন থেকে, ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট, টেম্পারেচার রেসপেক্টে করছি, কনস্ট্যান্ট নাম্বার অফ মোল অ্যান্ড ভলিউম, তাহলে কী হবে, আমি টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি এটাকে, তাহলে নাম্বার অফ মোল কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্ট, তাহলে এন আর বাই ভি বাইরে গেল, ডেল বাই ডেল টি অফ টি, তাই দাঁড়ালো। তাহলে ডেল বাই ডেল টি অফ টি কি 1, তাহলে আমার ফাইনাল রেজাল্ট কী বেরোবে, এনআর বাই ভি, এনআর বাই ভি। তাহলে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট নাম্বার অফ মোল অ্যান্ড ভলিউম ইকুয়ালস টু কত, এনআর বাই ভি। মানে এত সব বুঝে লাভ নেই, আলটিমেট যদি পিভি ইকুয়ালস টু এনআরটি হয় তাহলে সেক্ষেত্রে ডেল পি ডেল টি কী হবে, এনআর বাই ভি এর সমান হবে। ডেল পি ডেল ভি কত হবে, ডেল পি ডেল ভি যদি করি অ্যাট কনস্ট্যান্ট নাম্বার অফ মোল অ্যান্ড টেম্পারেচার, তাহলে ভেবে দেখো ভলিউমের রেসপেক্টে করছি, নাম্বার অফ মোল, টেম্পারেচার, নাম্বার অফ মোল কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, ডেল বাই ডেল ভি অফ 1 বাই ভি, 1 বাই ভি কত, মাইনাস 1 বাই ভি স্কোয়ার, তাহলে ফাইনাল রেজাল্ট আমরা কী পাবো, এনআর টি বাই ভি স্কোয়ার। তাহলে ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট নাম্বার অফ মোল অ্যান্ড টেম্পারেচার ইজ ইকুয়ালস টু মাইনাস এনআর টি বাই ভি স্কোয়ার। একই রকমভাবে তোমরা করো, ডেল পি ডেল এন কত হবে, মুখে মুখেও করতে পারবে, ডেল পি ডেল এন ভলিউম অ্যান্ড টেম্পারেচার, আর টি বাই ভি বাইরে গেল, এন এর ডেরিভেটিভ 1, তাহলে আর টি বাই ভি হচ্ছে ফাইনাল, মানে অ্যান্সার হবে আমাদের আর টি বাই ভি, এন এর ডেরিভেটিভ 1। মানে খুব সিম্পল ওয়েতে যেটা কনস্ট্যান্ট আছে সেগুলোকে বাইরে বার করে পার্টিকুলার যার রেসপেক্টে করছি তার ডেরিভেটিভ কী সেটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। মেইনলি কনসেপ্ট হচ্ছে এগুলো, ডি যখন লিখবো কমপ্লিট ডেরিভেটিভ, ডেল যখন লিখবো তখন পার্শিয়াল ডেরিভেটিভ। ডেল কখন লেখা হয়, যদি একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে তাহলে ডেল লেখা হয়। কোথাও যদি বই পড়তে গিয়ে দেখো ডেল লেখা আছে তাহলে বুঝবে ওই ফাংশনটা, ওই ভ্যারিয়েবলটা একের বেশি
ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে যদি ডেল লেখা থাকে, আর যদি কোথাও ডি লেখা থাকে তাহলে বুঝবে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তার সেই জন্য এটাকে কমপ্লিট ডেরিভেটিভ করা হয়েছে। আর যদি একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে তাহলে তার পার্শিয়াল ডেরিভেটিভ হয়েছে, তখন আমরা ডেল ইউজ করি। ক্লিয়ার? অ্যাপ্লিকেশনটা বোঝা গেল। আর একটা জিনিস আছে, ধরো জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, তাহলে ডিজেড মানে কমপ্লিট ডেরিভেটিভস সাথে, ডি মানে কি কমপ্লিট ডেরিভেটিভের সাথে পার্শিয়াল ডেরিভেটিভের রিলেশন কি, এইটা একটু আমাদের মনে রাখতে হবে। একটা অ্যাপ্লিকেশন করলেই বুঝতে পারবে, সেটা দেখে দেখে লিখতে পারলেই হয়ে যাবে। জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। এবার আমি বলতে চাইছি যে কমপ্লিট ডেরিভেটিভ মানে ডির সাথে ডেলের কি রিলেশন, সেই রিলেশনটা আমি লিখছি। দেখো যে জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই যদি হয়, তাহলে ডিজেড দ্য রিলেশন বিটুইন কমপ্লিট ডেরিভেটিভ অ্যান্ড পার্শিয়াল ডেরিভেটিভ, ডিজেড ইকুয়ালস টু ডেল জেড, ফার্স্ট কে আছে এক্স, ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, এক্সের রেসপেক্টে করছি ওয়াই কনস্ট্যান্ট, ইন্টু নিচে যেটা ডেল আছে তার ডি ফর্ম ডিএক্স, প্লাস এবার এক্সের রেসপেক্টে হয়ে গেছে প্লাস ওয়াই রেসপেক্টে করবো, ডেল জেড ডেল ওয়াই কনস্ট্যান্টকে এবার এক্স, নিচে যেটা আছে তার ডি ফর্ম ডিওয়াই। দিস ইজ দ্য রিলেশন বিটুইন, দেখো ডেল আছে ডি আছে, দিস ইজ দ্য রিলেশন বিটুইন কমপ্লিট ডেরিভেটিভ অ্যান্ড পার্শিয়াল ডেরিভেটিভ। এটা একটু মনে রাখার চেষ্টা করো, পরে আমাদের কাজে লাগবে। যে ডিজেড ইকুয়ালস টু ডেল জেড ডেল এক্স ওয়াই ইন্টু ডিএক্স প্লাস ডেল জেড ডেল ওয়াই এক্স ইন্টু ডিওয়াই। এখানে যদি আর একটা ভ্যারিয়েবল আছে তাহলে প্লাস হয়, আবার তার রেসপেক্টে ডেরিভেটিভ হতো, আর নিচে যেটা হতো তার ডি ফর্ম থাকতো। একটা প্র্যাকটিস করো, একটা লেখো। এটা ধরো ইকুয়েশন 1 দিলাম আমি। তোমাদের যদি বলি যে তোমরা এটা লেখো তো, এক্স যদি ফাংশন অফ জেড ওয়াই হয়, ইফ এক্স ইজ এ ফাংশন অফ জেড ওয়াই হয়, তাহলে ডিএক্স ইকুয়ালস টু কত, এই রিলেশন অনুযায়ী লেখার চেষ্টা করো। উপরেরটার হেল্প নিই। তাহলে ডিএক্স ইকুয়ালস টু কত, ডেল এক্স ডেল জেড ওয়াই ইন্টু ডিজেড প্লাস ডেল জেড ডেল ওয়াই, ডেল এক্স ডেল ওয়াই জেড ইন্টু ডিওয়াই, এরকম কিছু হবে। দেখো করার চেষ্টা করো, তারপর আমি লিখছি। কি হওয়া উচিত, ডেল এক্স ডেল জেড কনস্ট্যান্ট ওয়াই ইন্টু ডিজেড প্লাস ডেল এক্স ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট জেড ইন্টু ডিওয়াই। মিলেছে? লিখতে পেরেছো? আচ্ছা, এবার একটা কাজ করো, আমরা এখান থেকে একটা রিলেশনের দিকে যাব। সেটা হলো যে ডিএক্সের যে ভ্যালুটা পেয়েছো না, এই ডিএক্সের ভ্যালুটা এই ইকুয়েশন 1-এ ডিএক্সের জায়গায় পুট করো। ফ্রম ইকুয়েশন 1 নিজেরা করার চেষ্টা করো, ইকুয়েশন 1-এ পুট কর ডিজেড ডেল জেড ডেল এক্স ওয়াই ইন্টু, একটু বসিয়ে দিই, ডেল এক্স ডেল জেড ওয়াই ডিজেড প্লাস ডেল এক্স ডেল ওয়াই জেড ডিওয়াই প্লাস এটা ডেল জেড ডেল ওয়াই এক্স ডিওয়াই। গুণ করে দাও, এখানে খুব ভুল হয়, কোনো টার্ম মিস করো না, এটা গুণ করে দাও। ডেল জেড ডেল এক্স ওয়াই ইন্টু ডেল এক্স ডেল জেড ওয়াই ডিজেড প্লাস এটার সাথে এটা ডেল জেড ডেল এক্স ওয়াই ইন্টু ডেল এক্স ডেল ওয়াই জেড ডিওয়াই প্লাস ডেল জেড ডেল ওয়াই এক্স ডিওয়াই। করে নেওয়া আগে, তারপর বলছি পরের স্টেপটা।
হয়েছে। এবার দেখো তোমাদের এই যে টার্মটা এটা ডিজেডের ওপর ডিপেন্ড করছে, ডিজেডের ওপর ডিপেন্ড করছে, আর এদিকে একটা ডিজেড টার্ম রয়েছে। ফার্স্ট টার্মটাকে লেফট হ্যান্ড সাইডে এনে ডিজেডটাকে কমন নাও, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে দেখো দুটো ডিওয়াই টার্ম আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডের টার্ম থেকে ডিওয়াইটা কমন নাও। কী হবে যে এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে ডিজেড কমন নাও তাহলে পুরো থাকবে এটা 1 মাইনাস ডেল জেড ডেল এক্স ওয়াই del x del z y del x del x del z y dz equals to dy কমন নিলে এটা থাকবে del z del x y del z del x y যেটা নিচে লিখছি equals to del z del x y into del x del y z del x del y z plus del z del y x dy এরকম থাকছে একটা ডিজেড ডিপেন্ডেন্ট পার্ট লেফট হ্যান্ড সাইডটা, রাইট হ্যান্ড সাইডের পার্টটা ডিওয়াই ডিপেন্ডেন্ট পার্ট। এবার এখান থেকে আমি এর কিছু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কিছু প্রপার্টি তোমাদের জানাতে চাই। এখান থেকে একটা রুলও বেরিয়ে আসবে, সেদিকে নিয়ে যাচ্ছি। খুব কম স্টেপ, ধৈর্য ধরো একটু। যে এখান থেকে দুটো জিনিস হতে পারে। হোয়েন ওয়াই ইজ কনস্ট্যান্ট, যদি ওয়াই কনস্ট্যান্ট হয়, এই দেখো এখান থেকে শুরু করেছি আমরা, ওয়াই কনস্ট্যান্ট হতে পারে, এক্সও কনস্ট্যান্ট হতে পারে, আর জেডও কনস্ট্যান্ট হতে পারে। যদি ওয়াই কনস্ট্যান্ট হয়, যেহেতু ওয়াই ডিওয়াই এর ডিজেড আছে, ইফ y equals to constant তাহলে dy equals to 0, y যদি কনস্ট্যান্ট হয় dy 0 হবে, আর dy যদি 0 হয় তাহলে dz তো 0 হবে না, কারণ টার্মটাকে রাখতে হবে, নাহলে ওভারঅল পুরো টার্মটাই 0 হয়ে যাবে। তো dz নট ইকুয়ালস টু 0, তাহলে dz যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এই ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের টার্মটা ইকুয়ালস টু 0। আচ্ছা, ওয়াইও 0 হয়ে যাবে, যে ওয়াইও কনস্ট্যান্ট জেডও কনস্ট্যান্ট, একসাথে দুটো কনস্ট্যান্ট হতে পারে না, কারণ জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই নিয়ে শুরু করেছি। তাহলে একটাই এখানে একটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আর একটা কনস্ট্যান্ট, মানে একটাই কনস্ট্যান্ট থাকবে। তাহলে ওয়াই যেহেতু কনস্ট্যান্ট ধরেছে তাহলে জেড কনস্ট্যান্ট নয়, তাহলে ডিজেড 0 নয়। তাহলে ডিজেড যদি 0 না হয়, রাইট হ্যান্ড সাইড 0 হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইডকে 0 করতে গেলে কী করতে হবে? এই টার্মটা 0, তাহলে অবশ্যই 1 মাইনাস del z del x y into del x del z y equals to 0. Therefore, তাহলে আমি এখান থেকে বলতে পারি del z del x y equals to 1 by del x del z y বলা যায়। del z del x y, del z del x y এটা 1টা এদিকে গেছে আর এটা নিচে নেমে গেছে, তাহলে del z del x y equals to 1 by del x del z y। দেখো কি ব্যাপারটা এখানে বোঝানোর চেষ্টা করছিলাম আমি, y পার্টটা কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্টটা সেম থাকে তাহলে 1 বাই করে এটাকে ঘুরিয়ে নিতে পারো, del z del x y equals to 1 বাই ঘুরে গেছে, দেখো del x del z y। যে কোনো সময় যদি ঘোরাতে হয় তাহলে কনস্ট্যান্টটা সেম থাকবে। এটা একটা মনে রাখার মতন বিষয়, যদি যখন আমরা পরে ডেরিভেশন করব, কিছু প্রুফ করব, তখন এই প্রপার্টিটা আমাদের কাজে লাগবে। আবার উল্টো দিকে আর একটা জিনিস, যদি উল্টোটা হয়, দেখো এখানে কি ধরেছিলাম, ওয়াই কনস্ট্যান্ট হয়, ইফ জেড কনস্ট্যান্ট যদি হয়, জেড কনস্ট্যান্ট হয় তাহলে ডিজেড ইকুয়ালস টু 0, ডিওয়াই নট ইকুয়ালস টু 0। তাহলে অবশ্যই এই ডিজেড 0, এই টার্মটা 0 হয়েছে, ডিওয়াই নট ইকুয়ালস টু 0, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের টার্মটা 0 হবে। তাহলে ডেল জেড ডেল এক্স ওয়াই ইন্টু ডেল এক্স ডেল ওয়াই জেড প্লাস এটা রয়েছে, এটাকে লিখছি ইকুয়ালস টু মাইনাস ডেল জেড ডেল ওয়াই এক্স। আচ্ছা ঠিক আছে, তোমাদের হয়তো বুঝতে ভুল হবে, স্টেপ জাম্প করবো না, ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল জেড ডেল ওয়াই এক্স ইকুয়ালস টু 0।
এবার এটাকে ওইদিকে নিয়ে যাবো, মাইনাস হিসাবে যাবে, তাহলে ডেল জেড ডেল এক্স ওয়াই ইন্টু ডেল এক্স ডেল ওয়াই জেড ইকুয়ালস টু মাইনাস ডেল জেড ডেল ওয়াই এক্স। এবার দেখো এখানে আগের প্রপার্টিটা ইউজ করব। ডেল জেড ডেল ওয়াই এক্সকে আমি লিখতে পারি মাইনাস 1 ডেল ওয়াই ডেল জেড এক্স, কনস্ট্যান্টটা সেম রেখেছি, 1 করে ঘুরিয়ে দিয়েছি, আগের প্রপার্টিটা ইউজ করেছি। ডেল জেড ডেল ওয়াই এক্স ইকুয়ালস টু 1 ডেল ওয়াই ডেল জেড এক্স। এটাকে যদি এদিকে লেফট হ্যান্ড সাইডে তুলে আনো তাহলে কি পাবে, নিচের পার্টটাকে রাইট হ্যান্ড সাইডে -1 থাকতে দাও, এটাকে লেফট হ্যান্ড সাইডে তুলে আনো, তাহলে ডেল জেড ডেল এক্স ওয়াই ডেল জেড ডেল এক্স ওয়াই ইন্টু ডেল জেড ডেল এক্স ওয়াই ইন্টু ডেল এক্স ডেল ওয়াই জেড আছে না, ডেল এক্স ডেল ওয়াই জেড ডেল এক্স ডেল এক্স ডেল ওয়াই জেড ইন্টু ডেল ওয়াই ডেল জেড এক্স ডেল ওয়াই ডেল জেড এক্স ইকুয়ালস টু -1। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এটাকে বলা হয় থার্মোডাইনামিক্সে সাইক্লিক রুল, এটাকে বলা হয় সাইক্লিক রুল ফর, কোথা থেকে স্টার্ট করেছিলাম, জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই যদি হয় তাহলে তার সাইক্লিক রুল কী হবে, ডেল জেড ডেল এক্স ওয়াই ইন্টু ডেল এক্স ডেল ওয়াই জেড ইন্টু ডেল ওয়াই ডেল জেড এক্স ইকুয়ালস টু -1. This is called cyclic rule in thermodynamics. This is called cyclic rule in thermodynamics. ব্যাপারটা শুধু ডেরিভেশন নয়, এর অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। দেখো যদি এখানে জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই যদি হয় তাহলে তার সাইক্লিক রুল এটা, ওকে। যদি আমি তোমাদের লিখতে বলি যে আচ্ছা এটা বলো তো, যদি পি ইজ এ ফাংশন অফ ভলিউম, এবার কেমিস্ট্রির রেসপেক্টে আসছে, এটা তো পুরো ম্যাথামেটিক্স ছিল, পি ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার হয়, তাহলে তার ক্ষেত্রে জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই হলে তার সাইক্লিক রুল এটা। পি ইজ এ ফাংশন অফ ভলিউম টেম্পারেচার হলে তার সাইক্লিক রুলটা কীরকম দেখতে হবে, এই অনুযায়ী দেখো, ডাইরেক্ট ডেরিভেশন করতে হবে না, ডাইরেক্ট রুলটা লেখো, এটা ইন্টু এটা ইকুয়ালস টু -1, সেটা লেখার চেষ্টা করো। ট্রাই করো। দেখো তো এটা হচ্ছে কি না, মিলিয়ে দেখো এটা হচ্ছে কি না। হচ্ছে। এবার তোমরা এটা লেখার সময় কি করলে, যে এইটা একদম কপি পেস্ট করলে, যে জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, পি ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার, তাহলে জেড মানে হচ্ছে পি, তাহলে যেখানে যেখানে জেড আছে সেখানে পি বসিয়ে দিয়েছো, ভলিউম হচ্ছে এক্স, যেখানে যেখানে এক্স আছে সেখানে ভলিউম বসিয়ে দিয়েছো, আর টেম্পারেচার হচ্ছে টি, টেম্পারেচার হচ্ছে ওয়াই, তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে টি বসিয়ে দিয়েছো, তাই করেছো। এবার দেখো ব্যাপারটা হচ্ছে মনে রাখতে হবে সাইক্লিক রুলটা। এইভাবে তো আমি করিয়ে দিলাম, তোমাকে একটা অ্যাপ্লিকেশন করিয়ে দিলাম, যদি অন্য কিছু হয়, ভলিউম ইজ এ ফাংশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার হয়, তখন তোমাকে প্রথম ফর্মটা মনে রাখতে হবে, কোথাও লিখবে, তারপর সেটাকে রিপ্লেস করবে, তা নয়। তোমাকে একটা সিম্পল জিনিস তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি সাইক্লিক রুল মনে রাখার জন্য। আর
এত কিছু কমপ্লিকেশন মনে হবে না, কার সাথে কে রয়েছে, জাস্ট একটা সাইকেল মনে রাখবে। দেখো ক্লকওয়াইজ ভাববে, যেরমভাবে আছে পি ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার, পি ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার। ওকে, ক্লকওয়াইজ লিখেছি, পি ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার। এবার ক্লকওয়াইজ আমরা যাব, ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, ভালো করে মন দিয়ে দেখবে, ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি। দেখো ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, ফার্স্ট পার্টটা হয়ে গেল, পি থেকে শুরু করেছিলাম, ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি একটা হয়ে গেল। তারপরে এটা থেকে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, দেখো ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়ে গেল। এবার এখান থেকে শুরু করবো, ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট ভি, ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট ভি, ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট ভি ইকুয়ালস টু -1। হলো? এবং এটা প্র্যাকটিস করার পরে দেখবে এই সার্কেলটাও তোমাদের রাখতে হচ্ছে না, এখান থেকেই করতে পারবে। পি ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার, ডাইরেক্ট আমি সাইক্লিক রুল লিখতে চাই, তাহলে কী করবো, ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট ভি ইকুয়ালস টু -1। যদি এটা বুঝে যাও তাহলে কিছুক্ষণ পরে এটাও আর করতে হবে না, তুমি এটা দেখেই ডেল 1 2 কনস্ট্যান্ট, 2 3 কনস্ট্যান্ট, 3 1 কনস্ট্যান্ট, এরকম ডেল পি ডেল ভি টি, ডেল ভি ডেল টি পি, ডেল টি ডেল পি ভি ইকুয়ালস টু -1। সাইক্লিক রুল কমপ্লিট। এবার তোমাকে পৃথিবীতে যে কোনো ফাংশনের সাইক্লিক রুল লিখতে বলুক, তুমি সঙ্গে সঙ্গে ডেরিভেশন ছাড়াই লিখে দিতে পারবে। এবার এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে প্রুভ দ্য সাইক্লিক রুল ফর 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস, প্রুভ দ্য সাইক্লিক রুল ফর 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস। লেখো খাতায় কোশ্চেনটা। প্রুভ দ্য সাইক্লিক রুল ফর 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে অবশ্যই 1 মোল বলেছে n ইকুয়ালস টু 1, তাহলে অবশ্যই এখানে পিভি ইকুয়ালস টু RT, তার মানে এখানে পি ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার। তাহলে এই সাইক্লিক রুলটা কী হবে, এইমাত্র লিখলাম, আবার না দেখে লেখার চেষ্টা করি, ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, তারপর হবে ডেল ভি ডেল টি, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, তারপর ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট ভি ইকুয়ালস টু -1। তার মানে আমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড ডেল পি পিভি ইকুয়ালস টু RT, তাহলে পি ইকুয়ালস টু RT বাই ভি। আমার প্রথম কী টার্ম দরকার, ডেল পি ডেল ভি টি, ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি। আমরা একটু আগে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শিখেছি, ভলিউমের রেসপেক্টে করছি, টেম্পারেচার কনস্ট্যান্ট। এবার আমরা মুখে মুখে করবো আর কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, বাইরে গেল 1 বাই ভি এর ডেরিভেটিভ -1 বাই ভি স্কোয়ার, তাহলে -RT বাই ভি স্কোয়ার দাঁড়ালো ডেল পি ডেল ভি টির ভ্যালু। এবার ডেল ভি ডেল টি পি, তাহলে ভি ইকুয়ালস টু RT বাই পি, তাহলে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। টেম্পারেচার রেসপেক্টে করবো প্রেশার কনস্ট্যান্ট, তাহলে আর বেরিয়ে গেল, প্রেশার বেরিয়ে গেল, টি এর ডেরিভেটিভ 1, এর অ্যান্সার দাঁড়াচ্ছে R বাই পি। এগেন আর কি দরকার, ডেল টি ডেল পি ভি, তার মানে যেটা ওপরে আছে সেটাকে আমাকে লেফট হ্যান্ড সাইডে ইকুয়েশনে রাখতে হবে। তাহলে টি ইকুয়ালস টু পিভি বাই আর, ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম কী হবে, প্রেশারের রেসপেক্ট করছি ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ভি বাই আর বাইরে গেল, প্রেশারের ডেরিভেটিভ 1, ভি বাই আর বাইরে গেল, প্রেশার ডেরিভেটিভ 1, ভি বাই আর। তিনটে পেয়ে গেলাম, তিনটেকে মাল্টিপ্লাই করে দেখি -1 আসছে কিনা। দেয়ারফর লেফট হ্যান্ড সাইড -RT বাই ভি স্কোয়ার ইন্টু কী আছে R বাই পি ইন্টু ভি বাই আর। এখানে আর কাটছে, এখানে একটা ভলিউম কাটছে, তো পড়ে থাকছে -RT বাই পিভি, -RT বাই পিভি। এবং আমি জানি যে পিভি ইকুয়ালস টু RT, তাহলে RTর জায়গায় পিভি বসালে -1 দাঁড়াবে, ইকুয়ালস টু -PV
by PV equals to -1 equals to right hand side. Proof. এই হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাইক্লিক রুলও আমরা ডাইরেক্ট লেখা শিখে গেলাম, তার সাথে কীভাবে প্রুফ করতে হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয় তারও অ্যাপ্লিকেশন একসাথে হয়ে গেল। ঠিক আছে, এগুলো এই ম্যাথামেটিক্যাল পার্টগুলো কিন্তু ভালো করে দেখো তোমরা। লেখা হয়ে গেছে, আমি পরের পয়েন্টে যাব। স্টেট ভ্যারিয়েবল পড়েছিলাম, যার আন্ডারে দুটো ভ্যারিয়েবল ছিল, ইন্টেন্সিভ এক্সটেন্সিভ। এবার হচ্ছে স্টেট ফাংশন। স্টেট ফাংশন স্টেট ফাংশন স্টেট ভ্যারিয়েবল বলতে কি বুঝেছিলাম, যে ভ্যারিয়েবল সিস্টেমের স্টেটের ওপর ডিপেন্ড করে তাকে আমরা বলি স্টেট ভ্যারিয়েবল। তাহলে সেদিক থেকে স্টেট ফাংশন, যে ফাংশন সিস্টেমের স্টেটের ওপর ডিপেন্ড করে সেটা স্টেট ফাংশন। তো এরকমভাবে ডেফিনেশন হয় না। স্টেট ফাংশন বলতে বোঝায় দ্য ফাংশন হুইচ ডিপেন্ডস অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট অফ দ্য সিস্টেম বাট নট অন দ্য পাথ অফ দ্য সিস্টেম ইজ নোন অ্যাজ স্টেট ফাংশন। যে ফাংশন সিস্টেমের ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের ওপর ডিপেন্ড করে, পাথের ওপর ডিপেন্ড করে না। ইনিশিয়াল অবস্থা মানে ইনিশিয়াল স্টেট কী আর ফাইনাল স্টেট কী তার উপরে ডিপেন্ড করে, কোন পাথে সেটা যাচ্ছে তার উপরে ডিপেন্ড করে না, তাকে আমরা বলি স্টেট ফাংশন। তাহলে কী লিখবো, লিখে রাখো, এনি ফাংশন হুইচ ডিপেন্ডস অন any function which depends upon initial and final state of the system and not on path of the process is known as state function. Any function which depends upon initial and final state of the system but not on the path of the process is known as state function. এবার এই স্টেট ফাংশনকে কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে। কোনগুলো স্টেট ফাংশন যারা ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করছে না, পাথ অফ দ্য প্রসেসের উপর যারা ডিপেন্ড করছে যে ফাংশন, তাকে আমরা বলি পাথ ফাংশন। ওকে, স্টেট ফাংশন আর দু ধরনেরই ফাংশন এখানে হয়। স্টেট ফাংশন না হলে সেটা পাথ ফাংশন। স্টেট ফাংশন হতে গেলে তাকে তিনটে ক্রাইটেরিয়া মেনটেন করে চলতে হয়। তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবেই সেটা স্টেট ফাংশন, আর যদি না ফুলফিল করতে পারে অটোমেটিক সেটা পাথ ফাংশন হয়ে যায়। ওকে, কি সেই তিনটে ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স? ক্যারেক্টারিস্টিকটা এরমভাবে লিখতে পারি। নাম্বার 1, ধরো ক্যারেক্টারিস্টিক্স ধরো আমি যেটা দিয়ে বলছিলাম ওটা দিয়ে বলি, জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে এখানে জেড স্টেট ফাংশন হতে পারে। জেড স্টেট ফাংশন কখন হবে? যদি এর ডিফারেন্সিয়াল কে ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি, ধরো ডিজেডকে ইনিশিয়াল ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি ইন্টিগ্রেট করা হয়, এবং এটাকে ইন্টিগ্রেট করলে কী হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, জেড ফাইনাল মাইনাস জেড ইনিশিয়াল বললে যদি আমরা ডেল কোয়ান্টিটি পাই, ডেল জেড পাই, তাহলে আমরা ডিজেডকে বলবো এক্স্যাক্ট অর পারফেক্ট ডিফারেন্সিয়াল, and z is called state function.
স্টেট ফাংশন। ডিজেড দ্যাট ইজ যে ডিফারেন্সিয়াল, তাকে আমরা বলবো যদি কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়ালকে ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি ইন্টিগ্রেট করলে ডেল কোয়ান্টিটি আমরা পাই, মানে ডিফারেন্সটা পাই ফাইনাল ইনিশিয়ালের, তাহলে তখন আমরা বলবো ডিজেড হচ্ছে এক্স্যাক্ট আর পারফেক্ট ডিফারেন্সিয়াল, আর জেড হচ্ছে তখন তার রেসপেক্টিভ যে ফাংশন তাকে আমরা বলবো স্টেট ফাংশন। মানে এক্স্যাক্ট ডিফারেন্সিয়ালের যে রেসপেক্টিভ যে ফাংশন সেটা হচ্ছে স্টেট ফাংশন। যদি কোনো ফাংশনের ডিফারেন্সিয়ালকে ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি ইন্টিগ্রেট করার পর ডেল কোয়ান্টিটি আমরা পাই, তাহলে আমরা বলবো সেটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল এবং তার করেসপন্ডিং যে ফাংশন তাকে আমরা বলবো স্টেট ফাংশন। এটা কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন নাম্বার 2 হলো সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিফারেন্সিয়াল অফ স্টেট ফাংশন মাস্ট বি ইকুয়ালস টু 0। সাইক্লিক ইন্টিগ্রেশন সাইক্লিক ফর্ম, মানে ইনিশিয়াল থেকে ফাইনাল আবার ফাইনাল থেকে ইনিশিয়াল, একটা সাইকেল কমপ্লিট হলো। সাইক্লিক ইন্টিগ্রাল অফ দিস ডিফারেন্সিয়াল মাস্ট বি ইকুয়ালস টু 0। যদি 0 হয় তাহলে ডিজেড হচ্ছে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল, তার রেসপেক্টিভ জেড হচ্ছে স্টেট ফাংশন, আর যদি 0 না হয় তাহলে সেটা পাথ ফাংশন। কন্ডিশন নাম্বার 2। অ্যান্ড কন্ডিশন নাম্বার 3, কন্ডিশন নাম্বার 3 হলো অয়েলার্স রেসিপ্রোকাল থিওরেম ফলো করবে। অয়েলার্স রেসিপ্রোকাল থিওরেম, ফলো Euler's reciprocal theorem, that is for z is a function of xy যদি হয় তাহলে Euler's reciprocal theorem বলছে del square z del x del y equals to del square z del y del x। মানে এটা মানে বুঝতে পারছো তোমরা, del square z del x del y মানে কি আসলে del by del x of del z del y, তবেই না তুমি del square z del x del y লিখবে, ইকুয়ালস টু এটা হচ্ছে ডেল বাই ডেল ওয়াই অফ ডেল জেড ডেল এক্স। মানে ঘুরিয়ে দিয়েছে, প্রথমে জেডকে ওয়াই রেসপেক্টে, এই লেফট হ্যান্ড সাইডের পার্টটা প্রথমে জেডকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছে, যা রেজাল্ট পেয়েছো সেটাকে এক্সের রেসপেক্টে করতে হবে, করলে একটা ভ্যালু পাবো। এবার ঘুরিয়ে নেবো, প্রথমে আগে ওয়াই রেসপেক্ট করেছিলাম, এবার কী করবো এক্সের রেসপেক্টে প্রথমে করবো, যে রেজাল্ট পাবো তাকে ওয়াই রেসপেক্টে করবো, তার রেসপেক্টে রেজাল্ট পাবো। দুটো রেজাল্ট যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে জেড ইজ এ স্টেট ফাংশন। জেড ইজ এ স্টেট ফাংশন যদি ইকুয়াল হয় আমরা তখন বলবো জেড ইজ এ স্টেট ফাংশন। যদি দুরকমভাবে মানে উল্টো করে করলেও যা হবে, মানে প্রথমে ওয়াই রেসপেক্টে করে তারপরে এক্সের রেসপেক্টে করলে যা রেজাল্ট পাবো, প্রথমে এক্সের রেসপেক্টে করে পরে ওয়াই রেসপেক্টে করলেও সেম রেজাল্ট যদি পাই, তাহলে তারা অয়েলার্স রেসিপ্রোকাল থিওরেম ফলো করছে। তখন ডিজেডকে আমরা বলবো এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল আর পারফেক্ট ডিফারেন্সিয়াল, অ্যান্ড জেড ইজ তখন জেডকে আমরা বলবো স্টেট ফাংশন। এই তিনটের মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই সেটাকে আমরা বলবো স্টেট ফাংশন, আর যদি ফুলফিল না করে তাহলে সেটাকে আমরা বলবো পাথ ফাংশন। যেরকম থার্মোডাইনামিক্সে হিট অ্যান্ড ওয়ার্ক ইজ পাথ ফাংশন। হিট আর ওয়ার্ক সবসময় পাথের উপর ডিপেন্ড করে, ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে না, সেই জন্য আমরা বলি হিট অ্যান্ড ওয়ার্ককে পাথ ফাংশন বলা হয়। এছাড়া বাকি সমস্তই থার্মোডাইনামিক্সের স্টেট ফাংশন হিসেবে আমরা রাখি। যে এই ব্যাপারটা হচ্ছে যখনই তোমাদের কিছু কোশ্চেন বলতে পারে, তাহলে কন্ডিশন কী দাঁড়ালো যে ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি ইন্টিগ্রেট করলে ডেল কোয়ান্টিটি পাবো, সাইক্লিক ইন্টিগ্রাল মাস্ট বি ইকুয়ালস টু 0 অ্যান্ড ফলোজ অয়েলার্স রেসিপ্রোকাল থিওরেম। এটা স্টেট ফাংশনের কন্ডিশন বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এই তিনটে ক্যারেক্টারিস্টিক ফিচার্স তার মধ্যে থাকে, যে কোনো একটা ফুলফিল করলেই সেটাকে আমরা বলি স্টেট ফাংশন। তাহলে আমরা বলবো সেই ফাংশনটাকে স্টেট ফাংশন বলতে পারি যদি তিনটের মধ্যে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে, আর যদি না করে তাহলে আমরা বলবো সেটা পাথ ফাংশন। ধরো এখানে তোমাকে বলতে পারে যে পিভি ইকুয়ালস টু আরটি, সেখানে পিটা যে স্টেট ফাংশন সেটা প্রুভ করো। যে ধরো এখান থেকে কোশ্চেন এরম বললো যে শো দ্যাট ইন পিভি ইকুয়ালস টু আরটি, PV equals to RT, so that P is state function বলতে পারে, বা DP is exact differential সেটাও বলতে পারে। PV equals to RT তে P state function। যখনই এই ধরনের কোনো কোশ্চেন আমরা ফেস করব তখন ইন্টিগ্রেশনের থেকে ডিফারেন্সিয়েশন করাটা অনেক সেফ। তাহলে 3 নম্বর ক্রাইটেরিয়াটা নিয়ে সবসময় চলবে, প্রথম দুটো ক্রাইটেরিয়া করতে পারবে না তোমরা এখন। তো সেই জন্য আমরা কী করবো যে PV equals to RT, তাহলে P is a function of volume and temperature। তাহলে এখানে অয়েলার্স রেসিপ্রোকাল থিওরেম কী হবে, ডেল স্কোয়ার P ডেল V ডেল T
ডেল ভি ডেল টি ইকুয়ালস টু ডেল স্কোয়ার পি ডেল টি ডেল ভি, এটা প্রুভ করতে হবে আমাকে। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে যদি আমি করি, তাহলে লেফট হ্যান্ড সাইড পি ইকুয়ালস টু আর টি বাই ভি। প্রথমে আমি কি করব, টেম্পারেচার রেসপেক্টে করব, তারপর ভলিউমের রেসপেক্টে। তাহলে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, টেম্পারেচার রেসপেক্টে করছি, কী পাবো, আর বাই ভি, টি এর ডেরিভেটিভ 1। এবার আমি এটাকে এবার ভলিউমের রেসপেক্টে করছি, তাহলে ডেল বাই ডেল ভি অফ ডেল পি ডেল টি ভি অ্যাট কনস্ট্যান্ট টি। তাহলে এই পুরো টার্মটাকে আমি ভলিউমের রেসপেক্টে করছি, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকুক না, টেম্পারেচার চলে গেছে, ভলিউমের রেসপেক্টে করছি, তাহলে মাইনাস আর বাই ভি স্কোয়ার করলাম। এবার ঘুরিয়ে নেব, পি ইকুয়ালস টু আর টি বাই ভি। প্রথমে আগে টেম্পারেচার রেসপেক্টে করেছিলাম, তারপর ভলিউম করেছিলাম, এবার আগে ভলিউম করবো, তারপর টেম্পারেচার। ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, তাহলে আর টি কনস্ট্যান্ট, বাইরে যাবে 1 বাই ভি এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই ভি স্কোয়ার, মাইনাস আর টি বাই ভি স্কোয়ার। তাহলে ডেল, এবার ডেল বাই টি এর রেসপেক্টে করবো, ডেল বাই ডেল টি অফ ডেল পি ডেল ভি টি অ্যাট কনস্ট্যান্ট ভি। তাহলে ভলিউম কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে মাইনাস আর বাই ভি স্কোয়ার। এটা কি রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডের যা রেজাল্ট, রাইট হ্যান্ড সাইডের সেম রেজাল্ট, তাহলে অয়েলারস রেসিপ্রোকাল থিওরেম প্রুভ হলো। সো পি ইজ স্টেট ফাংশন অ্যান্ড ডিপি ইজ এক্সাক্ট ডিফারেন্সিয়াল। এইভাবে আমাদের এখানে প্রুভ করতে হয়। therefore পি ইজ স্টেট ফাংশন। ওয়ার্ক অ্যান্ড হিট, এটা কেন স্টেট ফাংশন নয়, এদেরকে পাথ ফাংশন কেন বলা হচ্ছে, সেটার জন্য এই কন্ডিশনটা তোমাদেরকে বুঝতে হবে যে ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি যদি ইন্টিগ্রেট করি, তাহলে ডেল কোয়ান্টিটি তোমাদের মনে হবে স্যার সবসময় তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে একটা ডিফারেন্স কোয়ান্টিটি পাবো, ডেল কোয়ান্টিটি পাবো। তাহলে এরকম আবার কে আছে যে ডেল কোয়ান্টিটি পাবো না? দেখো, বুঝে দেখো, কেন ওয়ার্ক অ্যান্ড হিট আর পাথ ফাংশন। ম্যাথামেটিক্যালিও প্রুভ করতে পারি, সেটা আজকে করবো না আমরা, ওটা স্টাডি মেটেরিয়ালে করা আছে, একটু দেখে নিও। মেন কনসেপ্টটা বোঝো যে ওয়ার্ক আর হিটকে কেন স্টেট ফাংশন, এই পাথ ফাংশন বলা হয়। প্রথমে ওয়ার্কের কথা বলি। ওয়ার্কের রেসপেক্টে ধরো এরকম একটা কোনো সিস্টেম আছে, এইটা ধরো, এটা ইনিশিয়াল স্টেট, এটা ফাইনাল স্টেট। তোমাকে এখান থেকে এই অবধি যেতে হবে, তার জন্য তোমাকে ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তাহলে ওয়ার্ক যদি স্টেট ফাংশন হয়, ওয়ার্ক যদি স্টেট ফাংশন আদৌ হয়, তাহলে কি হবে যে ডিডাব্লিউ ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি করলে ডাব্লিউ এফ মাইনাস ডাব্লিউ আই ইকুয়ালস টু ডেল ডাব্লিউ পাওয়া উচিত। ডেল ডাব্লিউ পাওয়া উচিত, আমরা এগ্রি করছি, ডেল ডাব্লিউ পাওয়া উচিত। এবার দেখো যে ইনিশিয়াল ওয়ার্কের ভ্যালু কত। ইনিশিয়ালি তুমি এখান থেকে এখানে যেতে গেলে তুমি এখান থেকে এইভাবে যেতে পারো, আবার এইভাবে যেতে পারো, এরকম যেতে পারো, তাহলে আরও কম ওয়ার্ক করতে হবে, বা এইভাবেও যেতে পারো, তোমার মর্জি। তুমি যেরকম পাথ চুজ করবে তার উপরে নির্ভর করবে তোমাকে কতটা ওয়ার্ক করতে হচ্ছে। তুমি যদি শর্টেস্ট পাথটাকে চুজ করো, তাহলে তোমাকে কম ওয়ার্ক করতে হবে। তুমি যদি লংগেস্ট পাথটাকে ইউজ করো, তাহলে তোমাকে বেশি ওয়ার্ক করতে হবে। তাহলে ওয়ার্ক কার ওপর ডিপেন্ড করছে? তুমি কোন পাথ চুজ করছো তার ওপর, তুমি কোথায় আছো আর কোথায় যাবে তার ওপর নয়। তুমি কোথায় আছো আর কোথায় যাবে তার উপরে কিন্তু ওয়ার্ক ডিপেন্ড করছে না। ওয়ার্ক ডিপেন্ড করছে যে কোথায় আছো এবং কোথায় যাবে, মানে কোথা থেকে কোথায় যাবে, যাওয়ার সময় তুমি কোন পাথটা চুজ করছো তার উপরে ওয়ার্কটা ডিপেন্ড করছে। তুমি যদি শর্টেস্ট পাথ চুজ করো তাহলে তোমাকে কম ওয়ার্ক করতে হবে, যদি তুমি লংগেস্ট পাথটাকে চুজ করো তোমাকে বেশি ওয়ার্ক করতে হবে, ম্যাক্সিমাম ওয়ার্ক করতে হবে। তাহলে ওয়ার্ক ডিপেন্ড করছে কার ওপর? পাথ অফ দ্য প্রসেসের ওপর, নট ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের ওপর। সো ওয়ার্ক ইজ এ পাথ ফাংশন। ওয়ার্ক ডিপেন্ড করছে ইনিশিয়াল, এই পাথ অফ দ্য প্রসেসের ওপর, ইনিশিয়াল বা ফাইনাল স্টেটের ওপর নয়।
এটা প্রথম লজিক। উল্টো দিক থেকে আমি ম্যাথামেটিক্যালি ভাবো, যখন ইনিশিয়াল স্টেটে রয়েছো তুমি ধরো তোমার বাড়ি থেকে কোনো একটা জায়গায় কোনো একটা মলে যাবে। তুমি যখন বাড়িতে বসে আছো সেই মুহূর্তে তোমার ওয়ার্ক ডান কত? যখন তুমি ইনিশিয়াল স্টেটে আছো 0, কোনো ওয়ার্ক করোনি তখন অবধি। ওকে, তারপর তুমি ফর এক্সাম্পল ধরো তোমার বাড়ির থেকে কাছেই মল একটা, সেখানে তুমি হেঁটে যাচ্ছ, হেঁটে 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 গিয়ে তুমি ফাইনাল জায়গায় পৌঁছালে। যখন সেখানে পৌঁছালে ফাইনাল যে স্টেটটা, সেখানে তোমার ওয়ার্ক কত? সেখানেও তোমার ওয়ার্ক 0, দাঁড়িয়ে আছে ধরো। বাড়িতে যখন ছিলে দাঁড়িয়ে ছিল ধরো, দুটোই 0। ওয়ার্ক প্রডিউস কোথায় করেছো? অন দ্য পাথ অফ দ্য প্রসেস। যখন তুমি হেঁটেছো তখন তুমি ওয়ার্ক করেছো, কিন্তু ইনিশিয়ালিও তোমার ওয়ার্কের ভ্যালু 0 ছিল। ফাইনাল যখন ডেস্টিনেশনে পৌঁছে গেছে তখনও তোমার ওয়ার্কের ভ্যালু 0। তাহলে ইনিশিয়াল ওয়ার্কের ভ্যালুও 0, ফাইনাল ওয়ার্কের ভ্যালুও 0। তাহলে দুটো যদি 0 হয় তাহলে তো তুমি এখানে 0ই পাবে, ডিফারেন্স তো কিছু পাবে না। সো এই কন্ডিশন স্যাটিসফাই করছে না। ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি গেলে যদি ডিফারেন্স পাই তাহলে স্টেট ফাংশন। কিন্তু এখানে ম্যাথামেটিক্যালি দেখো, ইনিশিয়ালি তোমার ওয়ার্কের ভ্যালু 0 ছিল, তুমি বাড়িতে যখন দাঁড়িয়েছিলে তখনও, যখন তুমি মলে গেছো ফাইনাল স্টেশনে তখনও তোমার ওখানে কোনো ওয়ার্ক করছো না, 0। তাহলে পাথ অফ দ্য প্রসেস, সেই ফাইনাল ডেস্টিনেশন অবধি পৌঁছানোর জন্য তোমাকে ওয়ার্ক করতে হয়েছে অন দ্য পাথ অফ দ্য প্রসেসে। নট ইনিশিয়াল স্টেটেও তোমার ওয়ার্কের ভ্যালু ছিল, ফাইনাল স্টেটেও তোমার ওয়ার্কের কোনো ভ্যালু নেই। সো ডেল ডাব্লিউ হওয়া সম্ভব না। তাই দেখবে তোমরা 11-12 যখন পড়তে, যখন নিউমেরিক্যাল দিত, দেখতে তোমাদের 4টে কোয়ান্টিটি বার করতে বলতো ডাব্লিউ কিউ, ডেল ইউ আর ডেল এইচ ক্যালকুলেট করো। কিন্তু কখনো তোমাকে ডেল ডাব্লিউ বলতো না বা ডেল কিউ বলতো না, শুধু ডাব্লিউ শুধু কিউ লিখতো। কেন? তার কারণ হচ্ছে এরা এই দুটোই হচ্ছে পাথ ফাংশন, এদের ডেল কোয়ান্টিটি হয় না, পাথ ফাংশন বলে। যারা স্টেট ফাংশন তাদের ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি ইন্টিগ্রেট করলে আমরা ডেল কোয়ান্টিটি পাই। হিটের ক্ষেত্রেও ব্যাপারটা ভেবে দেখো, একই এক্সাম্পল দিয়ে যদি বলি তোমাদের, যে হিটের ক্ষেত্রে কী হওয়া উচিত ছিল? ইনিশিয়াল থেকে ফাইনাল ডি কিউ কিউ এফ মাইনাস কিউ আই ইকুয়ালস টু ডেল কিউ লেখা উচিত যদি কিউ স্টেট ফাংশন হয়। কিন্তু যেহেতু তুমি ভেবে দেখো, ইনিশিয়ালি যখন তুমি বাড়িতে ছিলে এবং তুমি ফাইনাল ডেস্টিনেশন তোমার কোনো একটা মলে যাচ্ছ, ইনিশিয়াল স্টেটে তোমার বাড়িতে যখন আছো তখন তোমার ধরো বডি টেম্পারেচার ধরো ফর এক্সাম্পল 37 ডিগ্রি সেলসিয়াস। যদি জ্বর না হয়ে থাকে তাহলে নর্মাল টেম্পারেচার 37 ডিগ্রি আমি ধরে চলতে পারি। তাহলে তোমার বডি টেম্পারেচার, তোমার বডিতে যে হিট রয়েছে তার রেসপেক্টিভ যে টেম্পারেচারটা ফলাফল আসছে তার ভ্যালুটা কত? 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার তুমি হাঁটা শুরু করলে, হাঁটার সময় গরম লাগে, তারপরে ডিউরিং দ্য পাথ অফ দ্য প্রসেস তুমি হিট জেনারেট করছো। তুমি মল অবধি গেলেও তোমার কিন্তু তখনও ঘাম হচ্ছে, গরম লাগছে। তাহলে তুমি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম অফ স্টেটে নেই। তাহলে তোমাকে ওখানে দাঁড়াতে হবে, আস্তে আস্তে শরীর তোমার ঠান্ডা হবে, দেন তোমার আবার টেম্পারেচার 37 ডিগ্রি এলো। তাহলে তুমি বলবে আমি ইকুইলিব্রিয়ামে চলে এসেছি, থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসে। মানে এইবার তোমার ভাবো যে যখন তোমার বাড়িতে তোমার হিট কন্টেন্ট বডি যা ছিল তার রেসপেক্টিভ টেম্পারেচার দেখাচ্ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। ফাইনালি যখন ফাইনাল স্টেশনে পৌঁছে গেছে তখনও তোমার বডির যা হিট রয়েছে তার রেসপেক্টিভ টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ইনিশিয়াল ভ্যালু যা, এটা 0 না, আগেরটা যেরকম 0 ছিল, ইনিশিয়াল ভ্যালু ধরো এক্স, ফাইনাল ভ্যালু এক্স, তাহলে আমরা সেখানে 0 পাচ্ছি, ডেল কোয়ান্টিটি তো পাচ্ছি না। তার এই কারণে হিট আর ওয়ার্ক, দেখো ওয়ার্কও তুমি অন দ্য পাথ অফ দ্য প্রসেস ওয়ার্ক করছো তুমি, না ইনিশিয়ালি তোমার ওয়ার্ক ছিল না তোমার ফাইনালি ওয়ার্ক আছে। অন দ্য পাথ তোমার ওয়ার্ক জেনারেট হয়েছে, ওয়ার্ক ডিস্ট্রয় হয়েছে। আবার হিটের ক্ষেত্রে ভাবো যে ইনিশিয়ালি তোমার টেম্পারেচার যা ছিল ফাইনাল তোমার টেম্পারেচার তাই, বাট অন দ্য পাথ অফ দ্য প্রসেস তুমি হিট জেনারেট করেছো। সো হিট অ্যান্ড ওয়ার্ক দুটোই পাথ অফ দ্য প্রসেসের উপর ডিপেন্ড করছে। সেই জন্য এরা দুটো পাথ ফাংশন, বাকি সবাই স্টেট ফাংশন। ইন্টারনাল এনার্জি বলো, এনথালপি বলো, এগুলো গিবসন এনার্জি সবাই স্টেট ফাংশন হিসেবে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। সেই কারণে কখনো ভুলেও ডেল ডাব্লিউ বা ডেল কিউ কিন্তু অনার্সে লিখতে পারবে না তোমরা, কারণ যখনই এটা লিখে ফেলবে তখনই ভাবে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই। ডেল ডাব্লিউ বা ডেল কিউ লেখা সম্ভব নয়। আরও অ্যাডভান্স গিয়ে বলি যে যেহেতু হিট আর ওয়ার্ক দুটোই পাথ ফাংশন, তার রেসপেক্টিভ যে ডিফারেন্সিয়াল সেটাকে ডি কাট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ডি কাট নর্মালি ডি ইউ, ডি এইচ,
ডিজি এরমভাবে লেখা হয়। ডি নর্মাল লেখা মানে হচ্ছে এরা স্টেট ফাংশন, কিন্তু যখনই তো ডি এর মাথায় কেটে দিচ্ছ মানে ডি লিখছো এরকম একটা কাট দিচ্ছ, তার মানে তুমি এক্সামিনারকে বোঝাচ্ছ যে আমি জানি যে ডাব্লু আর হিট, ওয়ার্ক অ্যান্ড হিট পাথ ফাংশন, তাই আমি ডিটাকে কাট করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি যে এটা পাথ ফাংশন, এটা এদের থেকে আলাদা। তাই এরপর থেকে যখনই আমরা হিট বা ওয়ার্কের ডিফারেন্সিয়াল ফর্ম লিখব তখন আমরা ডি কার্ডটা ইউজ করা প্র্যাকটিস করব। এটা ভালো ইমপ্রেশন দেয় এক্সামিনারের কাছে যে তুমি জানো পুরো ব্যাপারটা, যে কখন মানে হিট আর ওয়ার্ক যে পাথ ফাংশন তাকে ডেল ডাব্লু বা ডেল কিউ লেখা যায় না, উল্টে তার বদলে তুমি লিখছো ডি কাট ডাব্লু ডি কাট কিউ। ফলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার, যে তুমি এটা পরিষ্কারভাবে বোঝো। সো হিট অ্যান্ড ওয়ার্ক আর পাথ ফাংশন, বাকি সবই থার্মোডাইনামিক্সের স্টেট ফাংশন। আশা করি ইন্ট্রোডাক্টরি পার্টটা আমরা ভালোভাবে কমপ্লিট করলাম। পরের ক্লাসে আমরা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আর হিট অ্যান্ড ওয়ার্ক নিয়ে আরও ডিটেলসে আলোচনা করলে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টটা কমপ্লিট হবে। অ্যান্ড থার্ড ক্লাসে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়ব। ওকে, আশা করি বোঝা গেছে। যে ক্লাসটা ভালো করে পড়ো, একবার 11-12 বইটাও দেখে নিও পারলে খুব ভালো হয়। ওকে, ভালো থেকো সবাই, আবার পরের ক্লাসে দেখা হবে। টেক কেয়ার।